একটা বড় রয়্যাল প্যালেসে মিম দাঁড়িয়ে আছে। সে এখানে কি জন্য এসেছে সে জানে না। চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। একটু পর প্যালেসের সদর দরজা খুলে যায়। সেখান থেকে চাঁদের রশ্মিতে দেখা পায় সে ওয়েডিং ড্রেস পরে আছে। তার চোখ যায় সদর দরজার দিকে। সে দেখতে পায় একজন রাজকুমারের ড্রেসে তার দিকে এগোচ্ছে। মিম তার চেহারা দেখতে পারছে না। এমন সময় কিছু একটা শব্দ তার কানে আসে। মিম লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। তার মানে সে এতক্ষণ এসব স্বপ্ন দেখছিল। তবে এটা তার ক্ষেত্রে স্বাভাবিক, কারণ সে প্রায়ই এরকম স্বপ্ন দেখে যে তার বিয়ে একজন রাজকুমারের সাথে হবে। তবে সে ধন সম্পত্তিতে রাজকুমার নয়, বরং মনের দিক দিয়ে রাজকুমার হবে। মিম এইসব ভাবছিল। এমন সময় তার সৎ বোন রিমি ঘরে প্রবেশ করলো। কি রে, আবার সেই রাজকুমার? আর রাজকুমার স্বপ্ন দেখছিস নিশ্চয়ই। রাজকুমারের আশা ভুলে যা, কারণ রাজকুমার শুধু আমার ভাগ্যেই জুটবে, আর তোর ভাগ্যে জুটবে বস্তির খ্যাত ছেলেপুলেরা। মিম রিমির কথার উত্তরে কিছুই বলেনি, বলেও লাভ নেই, কারণ মিমের বাবা মা মিমের থেকে রিমিকে বেশি ভালোবাসে। মিমের মা মিমকে জন্ম দেওয়ার সময়ই মারা যায়। তখন মিমের বাবা আরেকজন মহিলাকে বিয়ে করে। মিমের বাবা ইংল্যান্ড শহরের নামকরা বিজনেসম্যান, তাই যে কেউ তাকে বিয়ে করতে রাজি হবে। তেমনি একজন লোভী মহিলা মিমের বাবাকে নিজের রূপের জালে ফেলে বিয়ে করেছে। তাদের সন্তানই হলো রিমি। তবে মিমের বাবা কিংবা সৎ মা মিমকে তেমন অবজ্ঞা কখনো করেনি। কিন্তু মিম ছোটবেলা থেকে তার কাঙ্ক্ষিত ভালোবাসা পায়নি তার বাবা মার থেকে। এমনকি তার বোনও তাকে মাঝে মাঝে তাচ্ছিল্য করে। তবে মিম এসব কিছু নিয়ে ভাবে না, কারণ তার একদিন বিশ্বাস তার জন্য তার মনের মতো রাজকুমার আসবে। ইংল্যান্ডের সব থেকে বড় হোটেল দ্য রয়্যাল প্যালেসের মালিক মিস্টার জ্যাক আজ অসুস্থ হয়ে পড়েছেন। উনি ইউরোপের টপ 10 জন বিজনেসম্যানদের মধ্যে একজন এবং ইংল্যান্ডের মধ্যে 1 নাম্বার। আশ্চর্যের বিষয় হলো উনি বাংলাদেশে বংশোদ্ভূত। ওনার মা বাঙালি ছিল। ওনার বংশধর বলতে শুধু তার নাতি আছে। ওনার ছেলে মেয়ে অনেক আগেই একটা দুর্ঘটনায় মারা যায়। আজ তার 20 বছর পূর্ণ হলো। আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি, কারণ তার দাদু তাকে সব সময় সবার আড়ালে রেখে লালন পালন করেছে। তিনি তার নাতিকে মানুষের মতো মানুষ করতে চেয়েছেন, আর তিনি পেরেছেনও। তার নাতি ইংল্যান্ডে জনসাধারণ মানুষদের সাথেই বসবাস করে। তার দাদুর একটা মাত্র ভয়, আর সেটা হলো তিনি মারা যাবার পর তাদের ব্যবসায়ের কিছু বিশ্বাসঘাতকেরা সব ব্যবসা নিজেদের নামে করে নেবে। এমনকি এখন তিনি অসুস্থ হওয়ার পর তিনি সবার আসল চেহারা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন। সবাই শুধু ওনার মৃত্যুর অপেক্ষা করছেন। সবার ধারণা তার নাতি বখাটে বা খারাপ পথে চলে গেছে, তাই তিনি তার নাতিকে সবার চোখের আড়ালে রেখেছে। কিন্তু তিনি তার নাতিকে প্রোটেক্ট করার জন্য আড়ালে রেখেছেন। ইংল্যান্ডের একটা বস্তির মধ্যে আন্ডারওয়ার্ল্ডিং ফাইটিং হচ্ছে। এরকম আন্ডারওয়ার্ল্ড ফাইটিং প্রায় সব দেশেই হয়। এই ফাইটিং অবশ্যই বেআইনি। আজকে সবাই অনেক আনন্দ উল্লাসে ফাইট দেখতে এসেছে, কারণ আজকের ফাইটে অংশ নেবে ইংল্যান্ডের আন্ডারওয়ার্ল্ড ফাইটিং এর কিং থানোস। সবাই থানোস নামেই ডাকে। এই আন্ডারওয়ার্ল্ড ফাইটে কেউ নিজেদের আসল নাম প্রকাশ করে না। লোকেরাই নিজেদের পছন্দের নাম ব্যবহার করে থাকে। থানোস নামে ব্যক্তি দেখতে থানোসের মতো বিশাল দেহী আর থানোসের মতোই হিংস্র, তাই লোকজনও তার নাম থানোস রেখেছে। তার পুরো 12 বছরের ফাইটিং ক্যারিয়ারে আজ পর্যন্ত কেউ তাকে হারাতে পারেনি। থানোস আন্ডারওয়ার্ল্ড গ্রাউন্ডের ফাইটিং এরিয়ার প্রবেশ করলো। একের পর এক ফাইটারকে সে নিমিষেই উড়িয়ে দিল। কেউ তাকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে না। সে চ্যালেঞ্জ করলো, কেউ যদি তাকে হারাতে পারে তাহলে সে 1 মিলিয়ন পাউন্ড পাবে। এত টাকার লোভেও কেউ হাত তুলতে পারছে না ভয়ের কারণে। ভিড়ের মধ্য থেকে আমি হাত তুললাম। সবাই সরে গেল আমার সামনে থেকে। আমি এগিয়ে এলাম
ফাইটিং এরিয়ার দিকে। সবাই আমার সাহস দেখে অবাক না হয়ে পারছে না। 7 ফিটের থানুসের সামনে 5 ফিট 10 ইঞ্চির মানুষ দাঁড়িয়ে থাকলে সবাই অবাক তো হবেই। সবাই থানুস থানুস নামে চেয়ার করছে। থানুস আমার নাম জিজ্ঞাসা করলো। আমি আমার নাম স্লামডগস বললাম, আর আমি বস্তি থেকে এসেছি, তাই বস্তির নামই আমাকে স্যুট করে। ফাইটিং শুরু হলো। থানুস দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। সে সম্ভবত আমাকে তার দিকে আসার জন্য বলছে। আমি এগিয়ে গেলাম। থানুস আমাকে মারার জন্য আসতেই আমি লাফ দিয়ে তার পিছে চলে গেলাম। টার্গেট মিস হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে গেল। সে আমার উপর ঝাঁপিয়ে পড়লো, কিন্তু আমি লাফ দিয়ে সরে গেলাম। ফলে থানুস মাটিতে পড়ে যায়। এটাই সুযোগ থানুসকে আঘাত করার। আমি থানুসের ঘাড়ে লাফ দিয়ে আঘাত করলাম। মানুষের শরীরে যতই শক্তি থাকুক না কেন, কিন্তু সবার শরীরে কিছু কিছু অংশ থাকে তাদের দুর্বল জায়গা। তেমনি আমি থানুসের রগি বুকের বাম পাশে ও মাথার উপরে স্পাঞ্চ করলাম। তারপর আমি ফাইটিং এর বাইরে চলে যাই, কিন্তু থানুস এখনও দাঁড়িয়ে আছে। সবাই থানুসের নামেই চেয়ার করছে, কিন্তু চেয়ার আর বেশিক্ষণ স্থায়ী রইল না, কারণ থানুসের অবশ্য শরীর একটু পরেই মাটিতে পড়ে গেল। সবাই অবাক না হয়ে পারলই না। মাত্র 3টা পাঞ্চেই থানুসের মতো বিশাল দ্বীপ ফাইটারকে হারানো চারটিখানি কথা না। আমি 1 মিলিয়ন পাউন্ড পেলাম। আমি সেই টাকা নিয়ে একটা কুড়িঘরের ভিতরে গেলাম। আন্টি, গত সপ্তাহে আঙ্কেল আন্ডারগ্রাউন্ড ফাইটিংয়ে ফাইট করতে গিয়ে প্যারালাইজড হয়ে গিয়েছিল। আজ আমি সেই ফাইট করে জিতে 1 মিলিয়ন পাউন্ড পেয়েছি। এই টাকাটা আপনি রেখে দিন। আপনার পরিবারের এই টাকাটা অনেক জরুরি। আমি টাকাটা আন্টির হাতে তুলে দিয়ে বেরিয়ে এলাম। মাঝে মাঝে কিছু মানুষের খুশি দেখলে প্রাণটা ভরে ওঠে আনন্দে। এইসব ভাবছি, এমন সময় আমার বেস্ট ফ্রেন্ড রাহুল আমার সামনে এসে দাঁড়ালো। দোস্ত, কি ফাইটটাই না করলি! থানোসকে তো তার নানির নাম মনে করিয়ে দিছিস, কিন্তু এত টাকা তুই বিলিয়ে দিলি এভাবে? এত টাকা তো আমার বাপেও একসাথে জীবনও দেখেনি। আরে দোস্ত, সবসময় টাকায় সব কিছু হয় না। মাঝে মাঝে টাকা বিলিয়ে দেখবি যে সেই টাকার থেকেও আনন্দটা অনেক বেশি মূল্যবান। অন্তত কিছু টাকা রেখে দিতে, আজকে না হয় পার্টি করতাম। তুই পার্টি করতে চাস? তাহলে চল, পার্টি কাকে বলে আজকে তোকে দেখাবো। আমি রাহুলকে নিয়ে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। সেখান থেকে অনেক খাবার কিনে বস্তিতে নিয়ে আসলাম। বস্তির সব গরিব বাচ্চাদের নিয়ে পার্টি করবো আজকে। রাতের সময় জনসন হাউসে মিম ও তার পুরো পরিবার বসে মিটিং করছে। তার বাবা মিস্টার জসিম ওরফে জন বসে আছেন, আর তার মেয়ে মিম ও রিমি বসে আছে তার সামনে। তার সাথে বসে আছেন মিসেস জন। মিম, তোমার বয়স 18 তো পেরোলো। এখন তোমার বিয়ের বয়স হয়ে গেছে। আমার মনে হয় তোমার বিয়ে করে ফেলা উচিত এখন। মিম তার সৎ মায়ের কথা শুনে থমকে গেল। মিম তার বাবার দিকে তাকিয়ে বলে, আমি এখন বিয়ে করব না। আমার এখনো পুরো ইংল্যান্ড ঘোরা বাকি আছে। আমি আবদ্ধ ঘর থেকে বেরিয়ে পুরো দেশ ঘুরতে চাই। তো আমি কবে মানা করেছি মিম? তুমি বিয়ের পরও ইংল্যান্ড ঘুরতে পারবে। শুধু ইংল্যান্ড কেন, পুরো ইউরোপ ঘুরে বেড়াতে পারবে। তুমি আমাকে মা হিসাবে না মানলেও আমি তো তোমাকে নিজের মেয়ে মানি। তোমার মা ঠিক কথা বলেছে। তোমাকে আমরা কোথাও ঘুরতে নিয়ে যেতে পারি না, কারণ সময় পাই না। আর রিমি ঘুরে বেড়ায় তার মায়ের সাথে। তুমি তো তোমার মায়ের সঙ্গ আবার পছন্দ করো না। আর তোমাকে আমরা এমন তেমন ছেলের কাছে বিয়ে দেব না। তুমি আমার বড় মেয়ে, আর আমি এই দেশের একজন নামি দামি ব্যবসায়ী। ইংল্যান্ডের যথেষ্ট খানদানি ফ্যামিলির ছেলের সাথে তোমার বিয়ে হবে। তাদেরকে আমি তোমার ছবিও দেখিয়েছি। তারা তোমার ছবি দেখে অনেক পছন্দ করেছে। আগামীকাল তোমাকে দেখতে আসছে। বাহ ড্যাড, আমাকে না জানিয়ে সব কিছু ব্যবস্থা করে রেখেছো। তাহলে আর আমি বা কি বলবো? মিম এই বলে নিজের রুমে চলে গেল। আমার মেয়ে আমার কোনো কথা ফেলবে না, আমি জানি। এই বলে মিস্টার জনও নিজের রুমে চলে গেল। এতক্ষণ রিমি সবার কথা শুনছিল, এখন সে মুখ খুলল। মম, এটা কোন ধরনের কথা? মিমকে এত ধনী ফ্যামিলিতে বিয়ে দেওয়া হচ্ছে কেন? তাহলে তো মিমের স্বপ্ন পূরণ হয়ে যাবে। তার স্বপ্নের প্রিন্সকে সে পেয়ে যাবে। ওহ মাই প্রিন্সেস, প্রিন্স শুধু তোমার জন্যই বরাদ্দ। মিমকে আমি বিয়ে দিয়ে বিদায় করতে চাই, আর এই বিয়ের মধ্যেই তোমাকে তোমার রিয়েল প্রিন্সের সাথে দেখা করিয়ে দিব, যে শুধু এই ইংল্যান্ড না, বরং পুরো ইউরোপ মহাদেশের নামি দামি ব্যবসায়ের বংশধর। রিমি খুশি হয়ে তার মাকে জড়িয়ে ধরল, আর এইদিকে মিম তার রুমে গিয়ে শুয়ে পড়ল। সে তার বাবার কথা কোনোদিনও ফেলেনি। তার মায়ের মৃত্যুর পর থেকে সে সবার কথা মুখ বুজে সহ্য করে আসছে।
মিস্টার জ্যাক তার মেনশনে শুয়ে আছেন। তার শরীর দিন দিন অনেক দুর্বল হয়ে যাচ্ছে। এমন সময় তিনি তার বেলকনিতে কারো অবয়ব দেখতে পেলেন। রাতের বেলা, বাইরে বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ চমকানোর আলোতে তিনি অবয়বের চেহারা দেখতে পেলেন। তার গম্ভীর মুখে হাসির রেখা ফুটে উঠল। কালো হুডি পরা একটি 20 বছরের ছেলে মিস্টার জ্যাকের বিছানার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলেন। মিস্টার জ্যাক তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দাদুভাই আমাকে মাফ করে দে, তোকে আমি এতদিন আমার কাছ থেকে দূরে রেখেছি, কিন্তু এখন সময় এসে গেছে তোকে সবার সামনে এনে সবার মুখ বন্ধ করে দেওয়ার। ইউর মাই সুপার হিরো দাদু। তোমাকে এখনও অনেক বছর বাঁচতে হবে আমার জন্য, আর আমি এখন প্রস্তুত আছি। কিন্তু তার আগে আমাকে ব্যবসায়ের সব কিছু সবার আড়ালে দেখতে হবে। সবার আসল চেহারা আমি মালিক হিসেবে নয়, বরং একজন সার্ভেন্ট কিংবা গরিব হয়ে দেখতে পারবো। আমার দরকার শুধু একটা সুযোগ। 10 দিন পর আমাদের হোস্টেলে দ্য রয়্যাল প্যালেসে এই শহরে বিখ্যাত ব্যবসায়ী মিস্টার জনের বড় মেয়ের বিয়ে হবে। তিনি পুরো ম্যানশনের ফার্স্ট ক্লাস জায়গা বুকিং করেছেন। তুমি তো জানো আমার হোটেলে ধনী গরিব সবার জন্য জায়গা আছে, ফার্স্ট ক্লাস আর লাস্ট ক্লাস। তারা আগামী পরশু হোটেলে এসে পড়বেন। পুরো 7 দিন জুড়ে অনুষ্ঠান হবে। তুমি সেই সুযোগে সবার সাথে মিশে যেতে পারবে। তাহলে এখন শুধু সময়ের অপেক্ষা। এই কথাটা বলেই ছেলেটি বেলকনি দিয়ে লাফ দিল। মিস্টার জ্যাক তার নাতির যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। বস্তিতে সকাল হতেই সবাই সবার খাবারের অর্থ জোগাতে বেরিয়ে পড়লেন। চায়ের দোকানে দেখা যায় কিছু বুদ্ধিশুদ্ধিওয়ালা লোকদের, যারা দেশের ভবিষ্যৎ বাণী করতে ব্যস্ত। চা আর বিস্কুট খেতে খেতে আমিও চায়ের দোকানে একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম। এমন সময় রাহুল এসে আমার সামনে বসলো। দোস্ত, গতকালকের পার্টিটা কিন্তু সেই ছিল, কিন্তু তুই এত টাকা পেলি কোথায়? টাকা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তোকে না দেখলে আমার কেমন জানি লাগে। তোকে দেখলে মনে হয় তুই একটা চার্মিং প্রিন্স। সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াস। আঙ্কেল আন্টি আমাদের ছোট থাকতেই মারা যায়, এটা তুই আমাকে বলেছিস। তোর সাথে আমি সে ছোট্ট থেকে আছে। আমরা যখন দিনমজুর করতে যাই তখন তুই রাজার মতো ঘুমাস, তাও তোর কাছে টাকা পয়সার অভাব হয় না। তুই তো মাঝে মাঝে গায়েবও হয়ে যাস। তুই এমন ভাবে বলছিস, ইংল্যান্ড না বরং পুরো ইউরোপের প্রিন্স আমি। এইসব কথা বাদ দে, তোকে নিয়ে আমার ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। কি বলিস, ঘুরতে যাব? হ্যাঁ, তোকে এমন জায়গায় ঘুরতে নিয়ে যাব যে তুই স্বপ্নেও ভাবতে পারবি না। মনে হবে তুই স্বপ্ন দেখছিস। তুই এমনভাবে বলছিস যেন আমাকে ইংল্যান্ডের সবথেকে বড় হোটেল দি রয়্যাল প্যালেসে নিয়ে যাবে। আমি যদি বলি সেখানেই নিয়ে যাব। রাহুল আমার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। আচ্ছা আচ্ছা, তুই সময় হলে দেখতে পাবি আমরা কোথায় যাব। তুই শুধু আগামী 1 সপ্তাহের জন্য ব্যাগ প্যাক করে রাখবি। আমরা আগামীকালই রওনা দেব। আজকে জনসন ম্যানশনে অনেক আনন্দ হচ্ছে, কারণ তাদের ফ্যামিলির বড় মেয়ের বিয়ে হবে। পুরো ম্যানশন সাজানো হয়েছে অনেক সুন্দর করে। মিস্টার জনসন, মিসেস জনসন ও তাদের মেয়ে মিম ও রিমি বসে আছে কারুকাজ করা সোফায়। তাদের সামনে বসে আছে ইংল্যান্ডের অন্যতম নামি দামি ব্যবসায়ী নিক জর্জ। নিক হলো একজন ইউথ আইকন, যে তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তার বাবা দাদার ব্যবসাকে 2 থেকে 3 গুণ বৃদ্ধি করেছে কয়েক বছরের মধ্যে। নিকের পরিবারে শুধু তার মা মিসেস জর্জ আছে। তো মিসেস জর্জ, আমাদের পরীর মতো মেয়েকে কি আপনার পছন্দ হয়েছে? কি যে বলেন না মিসেস জনসন, মিমকে আমাদের অনেক পছন্দ হয়েছে। আমার মনে হয় নিকেরও অনেক পছন্দ হয়েছে, তাই না নিক? ও হ্যাঁ, মিমকে আমার অনেক পছন্দ হয়েছে। আমার মনে হয় আমাদের কিছুক্ষণ একা কথা বলা উচিত, যাতে আমরা নিজেদের মধ্যকার দূরত্বকে আরো কমিয়ে আনতে পারি। কেন নয় মিম ডিয়ার, নিককে তোমার রুমে নিয়ে যাও। মিমও অগত্যা নিককে সাথে করে তার রুমে নিয়ে গেল। আর অন্যদিকে রিমি এক নজরে নিকের দিকে তাকিয়ে আছে। রিমির মা তা লক্ষ্য করায় রিমিকে এক সাইডে নিয়ে গেল। তুমি ওভাবে নিকের দিকে কেন তাকিয়েছিলে? মম মম তুমি নিকের সাথে আমার বিয়ে দিয়ে দাও। নিক কি হ্যান্ডসাম, আর তাছাড়া সে বিজনেস আইকন। ওহ ডিয়ার, তুমি এত বোকা কেন? আমি নিকের চেয়েও হ্যান্ডসাম ছেলেকে তোমার জন্য খুঁজে আনবো, যে মিলিনিয়ার নয় বরং বিলিনিয়ার হবে। আর তাছাড়া আমি নিকের ব্যাপারে খোঁজ নিয়েছি। নিকের ক্যারেক্টার ভালো না, সে এক মেয়ের সাথে বেশি দিন থাকতে পারে না।
প্রতিদিন রাতে রেড এরিয়া থেকে সেখানকার সব থেকে সুন্দরী মেয়েকে নিয়ে আসে তার সাথে। তারপর কি হয় তা তোমাকে বলে বোঝাতে হবে না নিশ্চয়। তাহলে তুমি মিমের সাথে নিকের কেন বিয়ে দিচ্ছ? আর এই ব্যাপারে ড্যাড কি জানে? না, তোমার ড্যাড জানে না, আর তার জানার দরকারও নেই। আমি মিমের সাথে নিকের বিয়ে দিচ্ছি কারণ এতে আমাদের ব্যবসায়ে আরও বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারবো। নিক আমাদের বিজনেস ফান্ডে অনেক টাকা দেবে বলেছে। মিসেস জনসনের চেহারায় শয়তানি হাসি ফুটে ওঠে। মিম নিককে তার রুমে নিয়ে যায়। রুমটা অনেক সুন্দর করে সাজিয়েছে মিম। প্রিন্স ও প্রিন্সেসের ডল দিয়ে সাজানো হয়েছে রুমটাকে। নিক মিমের রুমের দরজা ভেতর দিয়ে আটকিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় মিম ঘাবড়ে যায়। এ কি, আপনি রুমের দরজা কেন বন্ধ করলেন? আপনি ভয় পাবেন না, আমাদের কথোপকথনের সময় কেউ যাতে আমাদের বিরক্ত না করে সেজন্যই দরজা লক করেছি। আচ্ছা, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? মিম তাচ্ছিল্যের ভঙ্গিতে বলে। আমার আর কি পছন্দ অপছন্দ, আমার ড্যাড যা বলে তাই আমি নিঃসন্দেহে মেনে নিই। তার মানে আমাকে আপনার পছন্দ হয়নি? কিন্তু একটা কথা জানেন কি, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। আর এই বিয়েটা যে কোনো মূল্যে হবে। বিশেষ করে আপনার মম চায় যে আমাদের বিয়েটা হোক, কারণ এই বিয়ের পর আমি আপনাদের বিজনেস ডেভেলপ করার জন্য অনেক পাউন্ড দিব আপনাদের ফাউন্ডেশনে। আমি তো একটা পণ্য। এতদিন এরা আমাকে লালন পালন করে বড় করেছে, আর এখন আমাকে বিক্রি করে দিচ্ছে আপনার কাছে। আপনি তা ভাববেন না, বিয়ের পর আপনি খুব সুখী থাকবেন। আমি একজন হ্যান্ডসাম ছেলে, আমাকে দেখে যে কেউ পছন্দ করে ফেলবে। আর আপনিও অনেক হট অ্যান্ড সেক্সি। মিম নিকের কথা বলার ধরন দেখে বিছানা থেকে উঠে দাঁড়ায়। মিমের ভয় পাওয়া চেহারা দেখে নিক হেসে দেয়। আমি এরকমই, আমার অসংখ্য গার্লফ্রেন্ড আছে যাদের সাথে আমি প্রতিদিন রুম ডেট করি। আর তাছাড়া রেড লাইট এরিয়ার সব থেকে সেক্সি মেয়ে আমার জন্য বুক করা থাকে। তবে আপনাকে প্রথম দেখার পর আমার আর সেই অখাদ্য কুখাদ্য মন বসছে না। আপনার বিয়ে হলে আমার সাথে হবে, মানজিট। এই কথা বলে নিক দরজা খুলে দিল। নিক রুম থেকে বের হয়ে গেল, কিন্তু সেই রুমে উকি মেরে বলল, বাই দ্য ওয়ে, আপনার বোন রিমিও অনেক হট আর সেক্সি, কিন্তু আপনার থেকে নয়, আপনার মতো নয়। এই বলে নিক চলে গেল। আর মিম কাঁদতে কাঁদতে নিজের বিছানায় শুয়ে পড়ল। মিমের কান্না শোনার মতো তার কাছে কেউ নেই। মিমের বিয়ে ঠিক করা হলো 17 তারিখ, আজকে 9 তারিখ। আগামীকাল সবাই ইংল্যান্ডের সব থেকে বড় আর বিলাসবহুল হোটেল দ্য রয়্যাল প্যালেসে পৌঁছে যাবে। তবে তাদের একটা আপত্তি আছে, আর সেটা হলো তারা লাস্ট ক্লাসের লোকদের সহ্য করতে পারে না। তাদের মনে হয় লাস্ট ক্লাস অর্থাৎ নিম্নবিত্ত পরিবারের লোকদের জন্ম হয়েছে দিনমজুর অথবা ভিক্ষা করে বেঁচে থাকার জন্য। পরের দিন সকালে আমি আর রাহুল বেরিয়ে পড়ি আমাদের ভাঙা সাইকেলে চড়ে। আমাদের পিঠে বড় বড় দুটি ব্যাগ, যেগুলোতে আমাদের জামা কাপড় আছে। রাহুল আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু আমি শুধু বলছি যে গেলেই দেখতে পারবি। একটু পর আমরা দ্য রয়্যাল প্যালেস হোটেলের সামনে এসে পৌঁছলাম। রাহুল হোটেলের দিকে হাঁ করে তাকিয়ে আছে। 10 তলা এই হোটেলের সর্বক্ষণে সব রকমের সুযোগ সুবিধা পাওয়া যায়। প্রথম তলায় শুধু রিসেপশন ও ইয়াব বড় হোল রুম। 3 তলা পর্যন্ত লাস্ট ক্লাসের লোক থাকবে। 7, 8, 9 ও 10 তলা ফার্স্ট ক্লাস লোকদের জন্য। 4, 5 ও 6 তলায় রয়েছে ব্যায়াম করার জন্য জিম, পার্লার, সেলুন সহ আরও অনেক কিছু। তাছাড়া ছাদে রয়েছে বিশাল সুইমিং পুল। নিচতলায় বাগানের সাথে বড় সুইমিং পুল আছে। তবে সবতলা থেকে ছাদ ও নিচতলা অনেক বড়। কিরে দোস্ত, এ আমাকে কোথায় নিয়ে এলে? আমি আমার বাপের জীবনেও এত সুন্দর বিল্ডিং চোখে দেখিনি। এটা হলো ইংল্যান্ডের সবথেকে বড় হোটেল দ্য রয়্যাল প্যালেস। আমরা আগামী 7 দিন এই হোটেলে কাটাবো। তুই কি আমার সাথে মজা করছিস, নাকি তোর মাথা খারাপ হয়ে গেছে? আমাদের মতো স্লাম গর্দের এত বড় হোটেলে রুম কে দিবে? আর তাছাড়া আমাদের এত টাকা পয়সাও নেই এই হোটেলে থাকার মতো। আরে তুই এইসব টেনশন করিস না, চল আমার সাথে। আমি রাহুলকে নিয়ে হোটেলের ভিতরে যাওয়ার জন্য দরজার দিকে যাচ্ছি, কিন্তু দারুণ আমাদের আটকে দিল। সে আমাদের চোখ দিয়ে গিলে ফেলছে। এমন সময় হোটেলে ম্যানেজার আসলো। কি দরকার তোমাদের? আমরা কাউকে ভিক্ষা দেই না, তোমরা যেতে পারো। আমাদের স্পেশাল গেস্ট এখনই এসে পড়বে। জি, আমরা এই হোটেলে থাকতে এসেছি আগামী 7 দিনের জন্য। আমার কথা শুনে ম্যানেজার আমার দিকে অদ্ভুতভাবে তাকালেন।
তোমরা কি আমার সাথে ফান করছো? আয়নাতে তোমাদের চেহারা কখনো দেখেছো? এই হোটেলের এক একটা রুমের প্রাইস জানা আছে তোমাদের? আমরা লাস্ট ক্লাসে থাকতে এসেছি, এতে তো আপনাদের কোনো আপত্তি নেই? ম্যানেজার কিছু বলবে তার আগে হোটেলের এরিয়ায় অনেকগুলো দামি গাড়ি প্রবেশ করলো। ম্যানেজার দ্রুত গাড়িগুলোর দিকে এগোলেন। গাড়ি থেকে অনেক লোক এসে নামলো, যাদেরকে আমি চিনি না। কিন্তু ম্যানেজার তাদের মধ্যে একজন 50 বছর বয়সের লোককে মিস্টার জনসন ও তার পাশের 40 বছরের মহিলাকে মিসেস জনসন বলে অভিহিত করলেন। তাদের পিছনে গাড়ি থেকে অনেকে নেমে আসলো। একজন 45 বছরের মহিলাকে মিসেস জর্জ ও একজন 25 বছর যুবককে মিস্টার নিক জর্জ বলে অভিহিত করলেন। মিসেস জনসনদের গাড়ি থেকে অল্প বয়সী দুইটা সুন্দরী মেয়ে বের হলো। দুইজনের বয়স সেম মনে হচ্ছে। মিস্টার জনসন একজনকে রিমি ও আরেকজনকে মিম বলে ডাক দিলেন। আমি আর রাহুল তাদের দিকে হাঁ করে তাকিয়ে আছি। রাহুল তাকিয়ে আছে তাদের দামি গাড়ি ও জামা কাপড়ের দিকে, কিন্তু আমি তাকিয়ে আছি মিমের দিকে। মিমের দিকে তাকিয়ে আছি। এত সুন্দরী পরীর মতো মেয়েকে আমি জীবনেও দেখিনি। চেহারায় বাঙালি ও ইংরেজ উভয়েরই ছাপ আছে। তারা একে একে আমাদের সামনে দিয়ে হোটেলের ভিতরে প্রবেশ করলেন। মিসেস জনসন ও মিস্টার নিক জর্জ আমাদের দেখে নাক ছিটকালেন। হয়তো আমাদের নোংরা জামাকাপড় দেখে তাদের অস্বস্তি হচ্ছে। আমি এখনও মিমের দিকে তাকিয়ে আছি। মিম আমার সামনে দিয়ে যাওয়ার সময় একবার আমার দিকে তাকালো। কি তার মায়াবী চোখ, ঘায়ল করে দিয়েছে পুরোটাই। আমার দিকে তাকিয়ে সে তার চোখ জোড়ার নিচের দিকে করে হোটেলের ভিতরে ঢুকে পড়ল। তবে সমান মতো সে আমাদের দিকে অস্বস্তিকর চাহনিতে তাকায়নি। তারা সবাই ভিতরে যাওয়ার পর ম্যানেজার আমাদের সামনে এসে বলে, তোমরা লাস্ট ক্লাসে উঠতে চাইলে উঠতে পারো, তবে আগামী 7 দিন ধরে এখানে অনেক বড় বিয়ের অনুষ্ঠান হবে, আর তারা তোমাদের মতো লাস্ট ক্লাস লোকদের সহ্য করতে পারে না, তাই তাদের সামনে যাবে না, আর 3 তলার উপরে ওঠার সাহসও করবে না। কেন? আমরা তো টাকা দিয়ে থাকবো, তাহলে ছাদে যেতে পারবো না কেন? আমি রাহুলকে ইশারায় চুপ থাকতে বলে বললাম, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার কিংবা ওনাদের কোনো ডিস্টার্ব করবো না। ম্যানেজার আমার কথা শুনে তৎক্ষণাৎ চলে যায়। আমরা হোটেলের ভিতরে ঢুকলাম। এত বড় হলরুম দেখে আমাদের চোখ আবারও কবলে উঠল। একটা ফুটবল গ্রাউন্ডের মতো বিশাল হলরুম, যেখানে সোফায় বসে আছে কিছু মানুষ। তারা ঝুলন্ত স্মার্ট টিভি দেখছে। একপাশে আছে রিসেপশন। সেখানে তাকাতে আমার নজরটা কাড়লো মিম বলে মেয়েটি। তারা হয়তো চাবির জন্য অপেক্ষা করছে। মিম তার চুলগুলো কানে পিছনে গুজে আবার আমার দিকে তাকালো। এই মিষ্টি চাহনি দেখে আমি আবার ঘায়েল হয়ে গেলাম। তারা লিফটে করে ওপরে চলে গেল। আমি লিফটের দিকে যেতেই দেখলাম সেখানে লেখা আছে অনলি ফর ফার্স্ট ক্লাস পিপল, মানে লাস্ট ক্লাসের লোকেরা কোনো লিফট ব্যবহার করতে পারবে না। আমি রিসেপশনে গিয়ে আমাদের জন্য একটা ডাবল বেড সিঙ্গেল রুম নিলাম। তারপর সিঁড়ি বেয়ে উঠে গেলাম 3 তলায়। লাস্ট ক্লাসের জন্যই যদি এত সুন্দর ব্যবস্থা থাকে, তাহলে ফার্স্ট ক্লাসের জন্য কী ব্যবস্থা থাকবে সেটা ভাবতেই আমাদের গায়ে কাটা দিয়ে উঠল। আমরা রুমে ঢুকলাম। এত বড় রুম দেখে রাহুল লাফালাফি শুরু করে দিয়েছে। দোস্ত, এই রুমটা তো আমাদের বস্তির 3টি কুড়ে ঘরের থেকেও অনেক বড়। আমি কিছু না বলেই বেলগুনিতে গেলাম। চারদিকে যেদিকে তাকাই সেদিকে হোটেলের সীমানা। একটা বড় এরিয়া জুড়ে হোটেলটার অবস্থান। আমি আর রাহুল ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। আমাদের নিচ থেকেই নিচে গিয়ে খেয়ে আসতে হবে, আর অন্যদিকে ফার্স্ট ক্লাসদের নিজেদের রুমে বসে খাবার খেয়ে পেয়ে যাচ্ছে। রাতে রাহুল ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি। আমাদের শরীর এমনিতে দুর্বল, এত দূর পথ সাইকেলে দিয়ে আসায়, কিন্তু আমার ঘুম আসছেই না। লাস্ট ক্লাসের লোকেরা যেখানে সেখানে যেতে পারে, সেই সব জায়গা ঘুরে দেখার জন্য আমি বেরিয়ে পড়লাম রুম থেকে। রাহুল পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি রুম থেকে বেরিয়ে করিডোর ধরে এগোতে থাকলাম। বেশি রাত না হওয়ায় এখনও সবার রুম থেকে কথা বলার আওয়াজটা শোনা যাচ্ছে। 3য় তলার সিঁড়িতে থেমে গেলাম। এখান থেকে উপরে গেলে ফার্স্ট ক্লাস লোকদের এরিয়ায় প্রবেশ করব, কিন্তু তার আগে আমাকে দেখতে হবে লাস্ট ক্লাসের লোকেরা কীরকমভাবে জীবনযাপন করে। আমি 2য় তলায় নেমে করিডোর ধরে এগোচ্ছি। এমন সময় আমার সাথে আমার সমবয়সী একজনের সাথে পরিচয় হলো। তার থেকেই জেনে নিলাম যে লাস্ট ক্লাসের লোকেরা এই হোটেলে নিজেদেরই একটা আলাদা দুনিয়া বানিয়ে নিয়েছে। আমিও তার পিছু পিছু সেই জায়গায় গেলাম। 1 তলায় নেমে হোটেলের পিছনে বাগানে পেরিয়ে একটা বড় হলরুম আছে, যা লাস্ট ক্লাস লোকদের জন্য বরাদ্দ। এখানে এসে জানতে পারলাম এই হোটেলে মালিক মিস্টার জ্যাক ফার্স্ট ক্লাস লোকদের মতো লাস্ট ক্লাসের জন্য অনেক সুযোগ সুবিধা করে রেখেছে। হলরুমে প্রবেশ করার সাথে সাথে দেখতে পেলাম এক আলাদা দুনিয়া। আমরা বস্তিতে যেরকম মজা আনন্দ করি, এখানেও সেরকম সবাই আনন্দ করছে। একজন ডিজে গান বাজাচ্ছে মৃদু আওয়াজে, আর গানের তালে তালে সবাই হাসছে।
আর নাচছে। বুড়ো থেকে যুবক যুবতী, বাচ্চা ছেলে থেকে বাচ্চা মেয়ে, সবাই নিজেদের মতো করে আনন্দ করছে। আমিও সবার সাথে সময় কাটাতে থাকি। এই জায়গাটা একটা ক্লাবের মতো বললেও চলে। মিম তার রুমে শুয়ে আছে। তার কিছুতেই ঘুম আসছে না। সে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। চাঁদনি রাতে আশেপাশের দৃশ্য খুবই মনোরম লাগছে তার কাছে। এমন সময় তার রুমের দরজায় কেউ নক করলো। এত রাতে রিমি ব্যতীত আর কেউ আসবে না, এই ভেবে মিম রুমের দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার সাথে সাথে নিক ঢুলে ঢুলে রুমে ঢুকে পড়ল। এ কি, আপনি এত রাতে এখানে কেন? নিক কিছু না বলে রুমের দরজা লাগিয়ে দিল। নিকের মুখ থেকে তীব্র মদের গন্ধ পাচ্ছে মিম। আপনি নেশা করে এসেছেন? আপনি আমার রুম থেকে এক্ষুনি বের হয়ে যান। নিক একটা শয়তানি হাসি দিয়ে বলে, আমি তো বের হয়ে যাওয়ার জন্য রুমে আসিনি। তোমাকে দেখার পর আমার আর কোনো নেশাই ধরছে না। তোমার রূপের নেশায় যে আমি আসক্ত হয়ে গেছি, একদম আসক্ত হয়ে গেছি। আমার এখন নেশা কাটাতে তোমাকেই চাই। এই বলেই নিক মিমের দিকে এগোতে থাকে। মিমও পিছু পা হতে থাকে। আপনি আমার দিকে কেন এগোচ্ছেন? আপনি দয়া করে এই রুম থেকে চলে যান। মিম ভয়ার্ত গলার কথাটি বলল, কিন্তু মিমের কথা যেন নিকের কানেই যায়নি। নিক বলে, তোমার সাথে আমার বিয়ের কথা ঠিক হওয়ার পর আমি আর কোনো মেয়ের সাথে রুম ডেট করিনি, কিন্তু আজকে আর সহ্য হচ্ছে না, তাই তোমার সাথে আজকে ফুর্তি করব। মিম নিককে ধাক্কা দিয়ে রুমের দরজার লক খুলে রুম থেকে বের হয়ে যায়। সে 9 তলা থেকে 7 তলায় সিঁড়ি বেয়ে নেমে পড়ে, কিন্তু পেছনে নিককে না আসতে দেখে সে চুপি চুপি সিঁড়ি বেয়ে উঠে পড়ে। 8 তলায় রিমির রুমের সামনে দিয়ে যেতেই রিমির রুমের ভেতর থেকে গোংরানির শব্দ শুনতে পেল মিম। রিমির রুমের দরজা এত রাতে খোলা দেখে সে আরো অবাক হলো। মিম রিমির দরজা হালকা ফাঁক করে দেখে তার হবু বর নিক তার সৎ বোন রিমির সাথে সঙ্গম করছে। এই দৃশ্য দেখে মিম হতবাক হয়ে গেল। রিমি যে নিককে পছন্দ করত এটা মিম রিমির চোখ দেখেই বুঝে গেছিল, কিন্তু তাই বলে সে নিকের সাথে বেড শেয়ার করবে? এই দৃশ্য সে সহ্য করতে না পেরে সে দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরের দিকে চলে গেল। 9 তলায় তার রুম পেরিয়ে 10 তলায় তার বাবা মার রুম পেরিয়ে সে সোজা ছাদে চলে গেল। ছাদের দেয়ালের এক কোণে বসে বসে কাঁদতে থাকে। নিক রিমির সাথে সেক্স করছে বলে সে কাঁদছে না, বরং তার বিয়ে একটা জানোয়ারের সাথে হচ্ছে বলে সে কাঁদছে। কিন্তু সে কাকে কি বলবে? রাত পেরোলে পরের দিন এসে পড়বে, অতপর পরের দিন অর্থাৎ পরশু তাদের এঙ্গেজমেন্ট। আমি ছোট ছেলে মেয়েদের সাথে নাচতে নাচতে ভীষণ ক্লান্ত হয়ে গেছি। ছেলে মেয়েদেরও ভীষণ ঘুম পাচ্ছে, তাই আমি তাদেরকে ঘুমোতে পাঠিয়ে দিলাম। সবাই নিজ নিজ রুমে চলে যাচ্ছে। আমিও বেরিয়ে পড়লাম হল রুম থেকে। যেহেতু লিফট আমাদের জন্য লাস্ট ক্লাসদের জন্য না, তাই আমি সিঁড়ি বেয়ে উঠতে থাকি। 3য় তলায় আসতেই আমার মন উসখুস করতে থাকে, জানার জন্য যে ফার্স্ট ক্লাস লোকেরা কিভাবে থাকে। তাই কৌতূহলবশত আমি নিজের রুমে না গিয়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকি। তবে এখানে অনেক রকম ঝামেলা হলো সিসিটিভি ক্যামেরার জন্য। আমি হাঁটতে হাঁটতে 5 তলায় কন্ট্রোল রুমে ওকে মেরে দেখি সবাই ঘুমাচ্ছে। বাহ, এই নাকি দেশের সব থেকে বড় হোটেল, যেখানকার সব সিকিউরিটি ম্যান ঘুমাচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে আমি এগোতে থাকি। হঠাৎ আমার খেয়াল আসে যে আমি লিফটে ব্যবহার করেই উপরে উঠতে পারি, কিন্তু সেই খেয়াল সেখানেই মাটি চাপা দিয়ে দেই, কারণ লিফট আমাদের সোজাসাপটা উপরে নিয়ে যাবে আর করিডোর ধরে এগুলো সব জায়গায় নিজ চোখে দেখতে পারবো। আমি সিঁড়ি বেয়ে এগোতে থাকি। জিম, পার্লার, ডিস্কো, সেলুন, ক্লাব ইত্যাদি পার হয়ে 7 তলায় আসলাম। এখান থেকেই ফার্স্ট ক্লাস লোকদের রুম শুরু হয়। সামনে দেখার মতো কিছুই নেই, তবু কেন জানি মনে হলো একেবারে ছাদ পর্যন্ত যায়। তাই আমি আবার সামনে এগোতে থাকি। এগোতে এগোতে 8 তলায় একটি রুমের সামনে দিয়ে যেতেই আমার কানে অদ্ভুত শব্দ আসলো। আমি শব্দের উৎস খুঁজে দেখি একটা রুমের দরজা খোলা। আমি দরজার ফাঁক দিয়ে দেখতে পাই দুজন আদিম খেলায় উন্মাদ হয়ে আছে। তবে আমি শখ খেলাম এটা দেখে যে ছেলেটা হলো আজকের দেখে সেই কোটিপতি ছেলে নেই, আর যার বিয়ে হতে চলেছে আমার দেখে সব থেকে সুন্দর মেয়ে, অর্থাৎ মিমের সাথে। আর নিক মিমের সাথে সেক্স করছে। না, এই দৃশ্য দেখা আমার পক্ষে সম্ভব না। আমি রুম থেকে চোখ সরাবো এমন সময় মেয়েটির চেহারা দেখে আমি টাসকে খেলাম। আরে এটা তো মিম না,
এটা তো মিমের বোন রিমি। আমি চোখ সরিয়ে এগোতে থাকি সামনের দিকে আর ভাবতে থাকি বড় লোকদের সব অদ্ভুত কারবার। যার সাথে বিয়ে হবে কিছুদিন পর তার বোনের সাথে কিনা বেড শেয়ার করছে। বাহ, কি ক্যারেক্টার মাইরি। এইসব ভাবতে ভাবতে ছাদের সামনে এসে পড়ি। পা ব্যথা হয়ে গেছে এতদূর আস্তে আস্তে। ছাদে তো কেউ নেই, তাহলে ছাদে কি লাভ নেই। যেই চলে যাব তখনই আমার কানে কারো কান্নার আওয়াজ আসলো। কণ্ঠে একজন মেয়ের। এত রাতে ছাদ থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ কিভাবে আসবে? ভূত নয় তো? না না, ভূত না, পেতনি হবে সম্ভবত। দূর, কী সব ভাবছি আমি। ভূত পেতনি বলতে কিছুই নেই। মনে কৃত্রিম সাহস জুগিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে আমি আরও অবাক। নিচের হলরুম থেকে ছাদ আরও বিশাল। এক পাশে বিশাল সুইমিং পুল, আরেক পাশে বাগান, অন্যদিকে খোলা জায়গা। আমি কান্নার আওয়াজ অনুসরণ করতে করতে খোলা জায়গায় চলে যাই। সেখানে গিয়ে দেখি একটি মেয়ে ছাদের দেয়াল ঘেঁষে খোলা আকাশের দিকে তাকিয়ে কান্না করছে। আমার উল্টো দিকে তাকিয়ে থাকায় আমি মুখ দেখতেই পারছি না। আমি ঘড়িতে টাইমটা দেখি রাত 2টা বাজে। এই নির্জন ছাদে এসেছেন, তার মানে আপনার ভয় বলতে কিছুই নেই। আমার কথা শুনে মেয়েটি আমার দিকে ঘুরে তাকায়। আমি মেয়েটিকে দেখে আরও অবাক, কারণ এই মেয়েটি তো মিম, যাকে দেখে আমি ক্রাশ খেয়েছি। এই চাঁদনি রাতে চাঁদের আলো শুধু মিমের মুখে পড়েছে, ফলে তাকে দেখতে আরও রূপবতী মনে হচ্ছে। মিম আমাকে দেখে তার দ্রুত চোখ মুখ মুছে ফেলে। না না, অশ্রুজল মুছবার দরকার নেই, কাঁদলে আপনাকে আরও মায়াবী লাগে। আমার কথায় মিম চমকে উঠল। এক্সকিউজ মি, আপনি কে আর এখানে কি করছেন? আমাকে কি চিনতে পারছেন না? মিম একটু ভেবে বলে। আপনাকে সকালে রিসেপশনে দেখছিলাম। আপনি তো লাস্ট ক্লাসের লোক, তাহলে এখানে কি করছেন? চাপ বাবা, আমি ভেবেছিলাম আপনি ওইসব বড়লোকদের মতো অমানুষ নন, কিন্তু এখন দেখি আপনিও সেই বড়লোকদের মতোই হৃদয়হীন। না না, আমি সেটা বলতে চাইনি। এত রাতে আপনাকে এখানে দেখে চমকে গেছি, তাই জিজ্ঞেস করলাম। একই প্রশ্ন তো আমিও করতে পারি। এত রাত্রে আপনি এই ছাদে এসে কান্না করছেন কেন? কারণটা কি জানতে পারি? আমি কোথায় কান্না করছিলাম? আমার ঘুম আসছিল না, তাই এখানে এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছিলাম। হায় হায়, নিজের হবু স্বামী যদি নিজের বোনের সাথে বেড শেয়ার করে, তাহলে মন মানসিকতা কি আর ভালো থাকে? আমি আন্দাজে ঢিল মারলাম। জানি না মিম জানে কি না, কিন্তু আমার কথা শুনে মিম ঘাবড়ে উঠল। তার মানে ঢিলটা ঠিক জায়গায় লেগেছে। আপনি কি সব আবুল-তাবুল কথা বলতেছেন? আমার কথা শুনে আপনি বিচলিত হয়ে গেছিলেন, তার মানে আমি যা বলছি তা সত্যি, আর আপনি জানেন। মিম আমার কথা শুনে চুপ হয়ে গেল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। আপনি প্লিজ কাঁদবেন না, আপনাকে কাঁদতে দেখে আমার ভালো লাগছে না। কাঁদবো না তো কি করব? আমি এখন পিঞ্জিরাবদ্ধ পাখির মতো। নিজের কোনো স্বাধীনতা নাই। আমার বিয়ে এমন একজনের সাথে হচ্ছে যে কিনা আমার বোনের সাথেই। এতটুকু বলে আবার কাঁদতে থাকে। তাহলে আপনি আপনার বাবা মায়ের কাছে বলে দিচ্ছেন না কেন যে আপনি মিস্টার নিককে বিয়ে করবেন না? আমার প্রশ্ন শুনে মিম অসহায়ত্বের সুরে বলল, এই কাজটা যদি আমি পারতাম তাহলে অনেক আগেই করতাম। আমি আমার বাবাকে খুবই সম্মান করি, তার কথার বিরুদ্ধে আমি কখনো যেতে পারবো না। আমি মিমের কথা শুনে চুপ হয়ে গেলাম। মিমের সাথে কথা বলে এতটুকু তো বুঝলাম যে মিম পরিস্থিতির শিকার। আমি কেন আপনাকে এসব বলতেছি? আর তাছাড়া আপনি দ্রুত চলে যান এখান থেকে। ফার্স্ট ক্লাসের কেউ আপনাকে দেখলে ঝামেলা হয়ে যেতে পারে। এই বলে মিম ছাদ থেকে চলে গেল। আমি মিমের যাওয়ার দিকে তাকিয়ে আছি। আমি মনে মনে নিজেকে বলি, রাকিব, তোর এখন অনেক কাজ। এইসব ঝামেলা থেকে মিমকে উদ্ধার করে তোর নিজের করে নিতে হবে। তুই পারিস মিমকে সুখময় জীবন দিতে। এইসব ভেবে আমার মনে পড়লো আমার মতো বস্তির খ্যাত কীভাবে কোটিপতির মেয়ে মিমকে সুখ দিতে পারে। এইসব ভাবতে ভাবতে নিচে নেমে এলাম। তবে এখন সিঁড়ি বেয়ে নামার শক্তি নেই, তাই লিফটের কাছে গেলাম। লিফটের ভিতরে গিয়ে দেখি লিফটম্যান এখনও ঘুমাচ্ছে। এই সুযোগে আমি লিফট ব্যবহার করে 3 তলায় নেমে পড়লাম। তবে লিফটে সিসিটিভি ক্যামেরায় অবশ্যই আমার ছবিটা ফুটে উঠেছে, তাই আমি কন্ট্রোল রুমে গিয়ে আমি যেসব পয়েন্টে দিয়ে গেছি সেসব পয়েন্টের ফুটেজগুলো ডিলিট করে দিলাম। তারপর নিজের রুমে গিয়ে আরামসে একটা ঘুম দিলাম, কারণ আগামীকাল থেকে যে আমার অনেক কাজ। আমার মনে এখন শুধু মিমেরই বসবাস। সকালে ঘুম থেকে উঠে দেখি রাহুল আগেই উঠে গেছে, আর এটাই স্বাভাবিক, কারণ আমি রাতে অনেক দেরি করে ঘুমিয়েছি। আমিও ফ্রেশ হয়ে নিচে খেতে চলে গেলাম। আমার চোখে শুধু মিম কে করছিল, কিন্তু পরক্ষণে মনে পড়ে গেল যে ফার্স্ট ক্লাসের জন্য ঘরেই তাদের খাবার পৌঁছে দেওয়া হয়।
তাই আমি আর না ভেবে খেতে শুরু করলাম। মিম খেয়ে দিয়ে সুজন রিমির রুমে চলে গেল। হঠাৎ মিমের আগমনে রিমি অবাক হয়ে গেল। হে কি তুই এখানে এখানে এই সময়? আমি তোকে শুধু এইটুকু বলতে এসেছি যে তোর যদি নিককে ভালোই লাগে তাহলে তাকে বিয়ে করে ফেল না। এভাবে রাতে বেড শেয়ার করার কি মানে আছে? তুই যেহেতু জেনে গেছিস তাহলে এটাও জেনে নে যে নিক আমার ক্রাশ। নিকের মতো হ্যান্ডসাম ছেলের সাথে যে কেউ হ্যাং আউট করতে চাইবে, তবে আমি নিককে বিয়ে করব না। মম তো আমার জন্য আরও বড় লোক আর হ্যান্ডসাম ছেলে খুঁজছে। এই হোটেলের মালিকের নাতি, অর্থাৎ পুরো ইউরোপের টপ কোটিপতির মধ্যে একজন তার বংশধর। তুই যাকে ইচ্ছে তাকে বিয়ে কর, আই ডোন্ট কেয়ার। মিম রেগে মেগে রিমির রুম থেকে বের হয়ে যায়। পথে মধ্যে মিমের সাথে তার বাবা মিস্টার জনসনের সাথে দেখা হয়। মিম, আগামীকাল যেহেতু তোমার সাথে নিকের এঙ্গেজমেন্ট, তাই আজকে সন্ধ্যা একটা পার্টি অ্যারেঞ্জ করেছি। তুমি ঠিক সময় রেডি হয়ে নিও। মিম কিছু না বলে নিজের রুমে চলে গেল। আমি আর রাহুল হোটেলে ঘুরে ফিরে দেখছি। আমার এখনও যেন মনে হচ্ছে যে আমি স্বপ্ন দেখছি। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি এই হোটেলে এক রাত থেকেছি। আরও 6 রাত বাকি আছে। তাছাড়া তুই এই হোটেলের রাতের কথা জানিস না। গতকাল তুই গরুর মতো ঘুমিয়েছিস, অথচ আমি এই হোটেলের আসল চমকটা গতকালই দেখেছি। বড় থেকে ছোট সবাই পার্টি করে রাতে। সেই পার্টি দেখলে মনে করবি ফার্স্ট ক্লাস লোকদের চেয়ে লাস্ট ক্লাস লোকেরাই বেশি আরামে এসে থাকে। আরে তাহলে তো আজকে আমিও পার্টি করব। আজকে ফার্স্ট ক্লাসের লোকেরা তাদের পার্টি করবে আর আমরা লাস্ট ক্লাসের লোকেরা নিজেদের পার্টি করব। ফার্স্ট ক্লাসের পার্টি মানে? আরে তুই জানিস না যে আজকে সন্ধ্যায় বড়লোকদের পার্টি হবে ছাদে? শুনিসনি কার যেন এঙ্গেজমেন্টের পার্টি হবে? আমি রাহুলের কথা শুনে বললাম যে আজকে মিমের এঙ্গেজমেন্টের পার্টি হবে, তাহলে আজকে তো আমাকে পার্টিতে যেতেই হবে। সন্ধ্যা হতেই মিম চলে গেল ছাদে। অনেক সুন্দর করে ছাদটা সাজানো হয়েছে। আর অন্যদিকে আমিও রেডি হয়ে পড়লাম। রাহুল আমাকে দেখে জিজ্ঞেস করলো, কিরে কোথায় যাবি এখন? ফার্স্ট ক্লাসের পার্টিতে যাব। তোর মাথা খারাপ নাকি? সেখানে আমাদের যাওয়া নিষেধ। সেটা তোদের মতো বোকাদের জন্য, আমার মতো ইন্টেলিজেন্টের জন্য না। আমি রুম থেকে বের হয়ে পড়লাম। সিঁড়ি বেয়ে এগোতে থাকি। আজকে যেহেতু ছাদে পার্টি হচ্ছে, তাই পুরো হোটেলে কোটিপতি গ্রাহকেরা ছাদে আছে। আমিও চুপি চুপি চলে গেলাম। আমি ছাদে যাওয়ার পর সবার চক্ষু আড়ালে বাগানের দিকে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখি সবাই অনেক দামি দামি জামা কাপড় পরেছে। আমি নিজের দিকে তাকিয়ে দেখি একটা পুরানো শার্ট, কম দামি প্যান্ট আর স্যান্ডেল। এক কোণে বদমাস ম্যানেজারকেও দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমার চোখ শুধু এখন মিমকে খুঁজছে। সবাই ড্রিঙ্ক করছে। হঠাৎ দেখতে পেলাম মিম তার বাবা মায়ের সাথে দাঁড়িয়ে আছে। আমি মিমের দিকে এগোচ্ছি। এমন সময় একজন ওয়েটারের সাথে ধাক্কা গেলাম। ফলস্বরূপ তার হাতে ড্রিঙ্কসের ট্রেটা হাত থেকে পড়ে যায়। ট্রে পড়ার শব্দে সবাই আমার দিকে উৎসুকভাবে তাকিয়ে আছে। ম্যানেজার আমাকে দেখা মাত্রই চিনে ফেলেছে। ম্যানেজার আবার আমার সামনে এসে সোজা আমার কলারটা ধরলো। তোকে আমি আগেও বলেছিলাম যে তুই ফার্স্ট ক্লাসদের এরিয়ায় আসবি না, কিন্তু তুই তো সোজা ছাদে চলে এসেছিস। ম্যানেজারের কথায় মিম ও নিকির পরিবার আমার কাছে আসে। কি হয়েছে ম্যানেজার? আই এম সরি স্যার, এই লাস্ট ক্লাসের ছেলে আপনাদের পার্টিতে চলে এসেছে। দেখে তো বস্তির ছেলে বলে মনে হচ্ছে। আপনারা এই হোটেলে এদের মতো খ্যাতদের কেন থাকতে দেন? আমি কি করব স্যার, আমাদের এই হোটেলের মালিক মিস্টার জ্যাক গরিবদের অনেক ভালোবাসেন, তাই তিনি গরিবদের থাকার জন্য রুম বানিয়েছেন। তবে তারা ফার্স্ট ক্লাস এরিয়ায় প্রবেশ করতে পারবে না। কিন্তু এই স্ল্যাম ডগ আপনাদের পার্টিতে আসার দুঃসাহস দেখিয়েছে। আমি এখন কি করব বুঝতেছি না। এমন সময় আমার মাথায় একটা প্ল্যান আসলো। আমি মিমের দিকে তাকিয়ে বললাম, মিম আপনি কিছু বলবেন না? আমার প্রশ্ন শুনে সবাই অবাক হয়ে যায়। আর মিম আমার দিকে তাকালো। মিম আমার দিকে বিস্ময়সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিম কি বলবে বুঝতে পারছে না। মিম, তুমি এই খ্যাত ছেলেকে চেনো নাকি? মিম কিছু বলবে তার আগেই আমি বলা শুরু করলাম। আমি বলছি, আসলে একদিন মিম ম্যাডামকে কয়েকজন ছিনতাইকারী ধরেছিল। তখন আমি আমার বস্তির বন্ধুদের সহায়তা নিয়ে ম্যাডামকে বাঁচিয়েছিলাম। গতকাল যখন ম্যাডাম আমাকে হোটেলে দেখলো, তখন তিনি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমাকে এই পার্টিতে ডেকেছেন। মিম, তোমাকে কবে চিন্তাকারী ধরেছিল? যাই হোক, এই ছেলে যেহেতু আমার মেয়েকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, সেই জন্য এই ছেলে আমাদের সকল পার্টির অংশ নিতে পারবে। কিন্তু এইরকম ছেলে কি করে আমাদের মতো ভিআইপি পার্টিতে নিজেকে মানিয়ে নিতে পারবে? তার চেয়ে বরং কিছু টাকা দিয়ে বিদায় করে দিই।
আমার মেয়ে আমার কাছে অমূল্য। আমার মেয়ের জীবনে আমি কখনো টাকা দিয়ে মাপি না। আমি যা বলেছি তাই ফিক্সড। মিস্টার জনসনের করা কথায় মিসেস জনসনও আর কিছু বলতে পারেনি। আমি মিমের দিকে তাকিয়ে দেখি মিমের চোখে পানি। এই পানির কারণ আমি জানি না। সবাই নিজেদের মতো আনন্দ করতে থাকে। অন্ধকার হয়ে এসেছে, ঠিক করে কাউকে দেখাও যাচ্ছে না। লাইটগুলো ডিম করে রেখেছে। সবাই মিউজিকের তালে নাচছে আর কেউ কেউ এনজয় করছে। আমি মিমকে খুঁজছি কিন্তু দেখতেই পারছি না। হঠাৎ হাঁটতে হাঁটতে বাগানের এক কোণে চলে আসলাম। এখানে কোনো মানুষই নেই। হঠাৎ করে মিম এসে আমার হাতটা ধরে বাগানের ভিতরে নিয়ে গেল। আপনি এখানে? আর আমি কি না আপনাকে সব জায়গায় খুঁজছি। তার আগে বলুন আপনি এমন কাজ কেন করলেন? যাব বাবা, আমি আবার কি করলাম? কি করছেন মানে? একে তো বিনা অনুমতিতে চলে এসেছেন, তার উপর মিথ্যা কথা বলে আমাকে ফাঁসিয়ে দিয়েছেন। আপনি এত বড় মিথ্যুক আমি জানতাম না। আমার কথা বাদ দিন, আগে বলুন আপনার বাবার কথা শোনার পর আপনার চোখে পানি কেন চলে এসেছিল? আমার চোখে পানি কখন? আমি নিজেও জানি না। মিথ্যে বলে লাভ নেই, আমি কিন্তু সবটা খেয়াল করেছি। আসলে আমার জন্য, আমার বাবার প্রতি এই ভালোবাসা দেখার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছি। আমি আপনাকে এখানে নিয়ে এসেছি ধন্যবাদ দেওয়ার জন্য। আপনার জন্যই আমি আমার বাবার ভালোবাসা দেখতে পেয়েছি। আমার ধন্যবাদ তো প্রাপ্য। তাছাড়া আমার এখানে আসার প্রধান উদ্দেশ্য হলো আপনার ফ্যামিলির মেম্বার্সদের সম্পর্কে জানা। আমি যা বুঝলাম তাতে আমার মনে হয় না আপনার বাবা ব্যতীত আর কেউ আপনাকে নিয়ে ভাবে। মিম একটা মলিন হাসি দিয়ে বলল, তা আমার জানা আছে, তবে আমার মনে হয় না আপনার এখানে বেশিক্ষণ থাকা উচিত, কারণ নিক আপনার দিকে কেমন যেন এক দৃষ্টিতে তাকিয়েছিল। আপনার ওইসব নিয়ে ভাবতে হবে না, তবে আমার অনেক আগ্রহ হচ্ছে আপনার পাস্ট লাইফ সম্পর্কে জানতে। হঠাৎ আমার পাস্ট লাইফ সম্পর্কে কেন জানতে চাইছেন? এমনি আপনাকে দেখে বাকি কোটিপতিদের মতো মনে হয় না। এমনকি আপনার বোনের মধ্যেও অহংকার রয়েছে, কিন্তু আপনি কিছুটা ব্যতিক্রম। মিম আমার কথা শুনে কিছুটা আশ্বাস পেল। মনে হয় আমার উপর বিশ্বাস করেছে। মিমের সাথে কথা বলা শুরু করলাম। মিম তার লাইফের ছোটো বড়ো ঘটনা আমার সাথে শেয়ার করতে শুরু করলো, যা সে তার বাবার সাথে শেয়ার করতে পারেনি। আজকে মিম মন খুলে আমার সাথে কথা বলছে, আমিও আজ মন খুলে কথা বলছি। কথা বলতে বলতে কখন যে সময়টা পেরিয়ে গেল তা বুঝতে পারলাম না। আমি আমার ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা বেজে গেছে। আমার মনে হয় আমার এখন যাওয়া উচিত, না হলে পরে সবাই খুঁজবে আমাকে। রাত তো সত্যিই হয়ে গেছে, তবে তার সাথে পার্টিও কিন্তু শেষ। সবাই যার যার রুমে চলে গেছে। তবে আমার খটকা লাগছে এক জায়গায়, পার্টি শেষ হওয়ার পরেও আপনাকে কেউ খুঁজতে এলো না কেন? আমাকে আর কেই বা খুঁজতে আসবে? আর তাছাড়া আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় কেউ আমাদের খুঁজতে আসবে না, কিন্তু এখন যাওয়া উচিত। তবে একটা কথা আমি সত্যি বলতে চাই, আমি কবে এরকম মন খোলা কথা বলেছি আমার মনে নাই। আজকের মুহূর্ত আমি কখনো ভুলতে পারবো না। আমিও কখনো বলতে পারবো না। আমি কখনো কোনো মেয়ের সাথে তেমন কথাই বলিনি। আর আপনার মতো কোনো সুন্দরী মেয়ের সাথে তো এতক্ষণ ধরে কথা বলে আমি নিজেকে পৃথিবীর সব থেকে ভাগ্যবান মানুষ মনে করছি। থ্যাঙ্কস, তবে আমাদের এখনই যাওয়া উচিত। আমি মিমকে নিয়ে করিডোরে আসলাম। এই কি, আপনি লিফটে যাবেন না? না, আজকে লিফটে যাব না, চলুন আপনার সাথে করিডোর দিয়ে যাব। আমি মিমের সাথে করিডোর ধরে এগোতে থাকি। মিমের রুমের সামনে আসার পর মিম দরজা খুলে ভিতরে ঢুকবে এমন সময় আমি বলি, আমার একটা কথা ছিল। কেন জানি না আপনাকে আপনি করে বলতে আমার মন সায় দিচ্ছে না, তাই আপনাকে কি আমি তুমি করে বলতে পারি? মিম কিছুক্ষণ ভেবে একটা মুচকি হাসি দিয়ে রুমের ভিতর চলে গেল। মুচকি হাসি মানে হ্যাঁ বোধকোত্তর। আমি খুশিতে লাফাতে লাফাতে নিচে চলে এলাম। রাহুল আমাকে লাফাতে দেখে বলে, কিরে তুই এতক্ষণ কোথায় ছিলে আর এভাবে বান্দরের মতো লাফাচ্ছিস কেন? আরে মামা, জ্যাকপট পেয়ে গেছি রে। গেছিলাম বড়লোকদের পার্টিতে, কিন্তু সেখানে আমি আমার মনের রাজকুমারী পেয়ে গেছি, আমার স্বপ্নের প্রিন্সেস। আমি মিমের কথা ভাবতে ভাবতে শুয়ে পড়লাম। অন্যদিকে মিমও ঘুমাতে পারছে না। মিমের খেয়াল এখনও শুধু আমি আর আমি। মিম এখন দ্য রয়্যাল প্যালেস নামক হোটেলে আয়োজিত এক বিশাল হলরুমে দাঁড়িয়ে আছে। তার চারপাশে অনেক রকমের লাইট জ্বালানো আছে। পুরো হলরুম সজ্জিত আছে নাম না জানা অনেক রকমের ফুল দিয়ে। মিম এখনও জানে না সে এখানে কেন দাঁড়িয়ে আছে। সে শুধু এতটুকুই জানে হলরুমের দরজা দিয়ে কেউ একজন আসবে। হঠাৎ হলরুমের দরজাটা খুলে যায়। একজন যুবক এগিয়ে আসছে মিমের দিকে, কিন্তু তার চেহারা দেখা যাচ্ছে না আবছা আলোর কারণে। সে যত এগোচ্ছে ততই তার চেহারা মিমের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে।
তার পুরো চেহারা যেই মিমের কাছে স্পষ্ট হয়ে যাবে তখন একটা বিশাল আওয়াজ হলো। মিম ধপ করে বিছানায় বসলো। তার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। আবারও সেই স্বপ্নটা দেখলাম। কেন এরকম হচ্ছে আমার সাথে বারবার? সেই যুবকের চেহারা গতবার আমি দেখতে পারিনি, কিন্তু এইবার আবছা আবছা দেখতে পেয়েছি। যুবকের চেহারার ছাপের সাথে কার যেন ছাপ মিলে যাচ্ছে, কিন্তু আমি মনে করতে পারতেছি না। মিম মনে মনে কথাগুলো ভেবে ফ্রেশ হয়ে নিল। একটু পর মিমের বাবা এসে মিমকে নিচে হলরুমে নিয়ে গেল। আজকে নিচের হলরুমে পুরোটা সাময়িক সময়ের জন্য মিমের বাবা বুক করেছে। আসলে টাকা থাকলে কি না করা যায়। সবাই মিমের জন্য অপেক্ষা করছিল। মিম দেখতে পেল সবাই দুইটি লাইনে দাঁড়িয়ে আছে, আর সামনে একটা স্টেজের মতো বানানো হয়েছে। সেই স্টেজের উপর নিক আগে থেকেই দাঁড়িয়েছিল। মিমকেও নিকের পাশে নিয়ে যাওয়া হলো। নিক একটা হিরের রিং বের করে মিমকে বাড়িয়ে দিল। মিমও একটা রিং বের করে নিককে পরিয়ে দিল। রিং পরানোর সময় মিমের চোখ আশেপাশের দিকে গেল, কি যেন খুঁজছিল। রিং পরানোর সময় মিমের চোখ থেকে দুবোটা পানি গড়িয়ে পড়ল। তবে সেই পানি দেখার মতো কারো সময়ই নেই। ব্যাস হয়ে গেল মিমের এঙ্গেজমেন্ট হতে সবাই সবার মতো আনন্দ ফুর্তি করা শুরু করলো। কেউ কেউ ড্রিঙ্কস করছে, আবার কেউ গানের তালে নাচছে। নিক এসে মিমকে ডান্স করে জোর করে নিয়ে গেল। মিম যেতে চাইছিল না, তাও বাধ্য হয়ে যেতে হলো। কিন্তু নিকের উদ্দেশ্য ভালো ছিল না। নিক ড্যান্সের সুযোগে মিমের শরীরে বিভিন্ন জায়গায় হাত দিচ্ছিল, যা মিমের অস্বস্তি বাড়িয়ে দেয়। মিম নিককে সবার সামনে ধাক্কা দিয়ে চলে যায় হলরুম থেকে। এভাবে ধাক্কা খেয়ে নিক অনেকটা অপমান বোধ করলো। মিম হলরুম থেকে বেরিয়ে করিডোর ধরে এগোতে থাকে। হঠাৎ আমি এসে মিমকে টেনে বাগানের দিকে নিয়ে যাই। এভাবে ছুটছিলে কেন? আর তোমার চোখে পানি কেন? এমনি কিছু হয়নি। তার মানে তুমি আমাকে এখনো বিশ্বাস করতে পারোনি? না, আসলে তা নয়, আমি অন্য কারণে ডিস্টার্ব আছি। বাই দ্য ওয়ে, তোমাকে তো কোথাও দেখতে পেলাম না এঙ্গেজমেন্টের সময়। আমি তোমার আশেপাশেই ছিলাম, তবে এঙ্গেজমেন্টের সময় তোমার এই মায়াবী চোখজোড়া যে শুধু আমাকে খুঁজছিল, এটা আমি জানি। নো ওয়ে, তোমার এরকম মনে হচ্ছে কেন যে আমি তোমাকেই খুঁজছিলাম? আমার পর্যবেক্ষণ দক্ষতা অনেক প্রখর। আর তাছাড়া তুমি তো এই এঙ্গেজমেন্টেই খুশিও নাও, কারণ এঙ্গেজমেন্টের সময় তোমার চোখ থেকে পানি পড়ছিল। আর এখন সবার সম্মুখে তুমি নিককে ধাক্কা দিয়ে এসে পড়লে। তুমি আজকে যে সাহসটা দেখিয়েছ, এই সাহস যদি তুমি কিছুদিন আগে দেখাতে, তাহলে হয়তো এরকম পরিস্থিতিতে তোমাকে পড়তেই হতো না। এখন আর এসব বলে লাভ কি? যা হওয়ার হয়ে গেছে, এখন কিছুই করার নাই। করার তো অনেক কিছুই আছে, কিন্তু সেটা পরে। আগে বলো, তুমি পার্টি ছেড়ে কেন চলে আসলে? আমার কাছে এসব পার্টি একদমই ভালো লাগে না। দম বন্ধ হয়ে আসে এসব পার্টিতে। ও বুঝলাম, আজকে তোমাকে আমি আসল পার্টি দেখাবো। আজকে রাতে তৈরি হয়ে থেকো, তোমাকে দেখাবো পার্টি কাকে বলে। রাতে কেন? আর এই হোটেলে পার্টি কোথায় হয়? আমাকে বিশ্বাস করো তো? হ্যাঁ করি। বিশ্বাস না করলে কি গতকাল রাতে আমি আমার ফার্স্ট লাইফ সম্পর্কে জানাতাম? আচ্ছা ঠিক আছে, রাতে রেডি থাকবো, তুমি নক দিলেই বেরিয়ে আসবো। আমি মিমকে এগিয়ে দিয়ে রাহুলের কাছে গেলাম। এতক্ষণে আমাদের মাঝে যা কথা হলো তা কেউ একজন চুপচুপি শুনছিল। সে আর কেউ নয়, বরং এই হোটেলের ম্যানেজার। আমার উপর তার শুরু থেকেই নজর ছিল। আমি সোজা চলে গেলাম আমার রুমে, যেখানে রাহুল আগে থেকে আমার জন্য অপেক্ষা করছিল। কিরে দোস্ত, তুই সারাদিন কোথায় থাকিস? তুই আমাকে এই হোটেলে ঘুরতে নিয়ে এসে এখন আমাকে রেখেই ঘুরিস? আরে দোস্ত, রাগ করিস না। আজকের রাতে তোকে এই হোটেলের সব থেকে সুন্দর ইভেন্ট অর্থাৎ লাস্ট ক্লাসদের পার্টিতে নিয়ে যাব। আর বাই দ্য ওয়ে, আমি তোকে তোর হবু ভাবির সাথেও সাক্ষাৎকার করিয়ে দিব। কি বলিস মামা? তুই তাহলে তলে তলে টেম্পু চালাস আর আমি জানতেও পারলাম না? তাকে সেই ভাগ্যমতী মেয়ে যে আমার ভাবি হবে লাস্ট ক্লাসের কোনো রুমে থাকে নাকি এই হোটেলে কাজ করে? রাহুলের প্রশ্ন শুনে আমার মাথা 440 ডিগ্রি গরম হয়ে গেল। আমি ধমক দিয়ে বললাম, তো শালা, তোর ভাবনা যে নিচু লেভেলের তা তোকে দেখে বোঝা যায়। তোর ভাবি এই হোটেলে কাজ কেন করবে? তোর ভাবি তো রাজকুমারী রে, রাজকুমারী। এই হোটেলে ফার্স্ট ক্লাসে থাকে সে। আজকে যার এঙ্গেজমেন্ট হলো নিচের হলরুমে, সেই তোর ভাবি হবে। এই ভর দুপুরে বোকা বানানোর মানুষ আর কাউকে পেলি না? আমি সত্যি বলছি দোস্ত। তোর সত্যি? তুই তোর কাছেই রাখ। তোর মনে হয় এই হোটেলে আসার পর থেকে মাথা খারাপ হয়ে গেছে। আরে আমাদের মতো বস্তির ছেলেদের দিকে ফার্স্ট ক্লাসের কোনো মেয়ে তাকাবে না।
মানছি তোর চেহারা অনেক ভালো, দেখতে কোনো রাজকুমারের থেকে কম না, তাই বলে যার বিয়ে হবে 4 দিন পর তাকে নিয়ে স্বপ্ন দেখা একটু বেশি হয়ে যাচ্ছে না? তার থেকে বড় কথা, সেই মেয়ে কেন তোকে পাত্তা দেবে? আমি তো শুনেছি সেই মেয়ের বাপ নাকি এই দেশের টপ কোটিপতিদের মধ্যে একজন। দেখ দোস্ত, তোকে অনেক বেশি কিছু বলতে পারবো না। তার সাথে যদি দেখা করতে চাস তাহলে রাতে রেডি হয়ে থাকবি। রাহুল আমার কথা শুনে শুধু মাথা নাড়ল। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে এখনও আমার কথায় বিশ্বাসই করতে পারছে না। তবে রাহুল এটাও ভালো করে জানে যে আমি কখনো অকারণে মিথ্যা কথা বলি না। রাত হয়ে গেছে। কিছুক্ষণ আগে বড়লোকের আলালের ঘরে দুলালিরা ঘুমিয়ে যাচ্ছে, আর অন্যদিকে আমাদের মতো গরিবী খ্যাতিরা সারাদিনের পরিশ্রমের পর রাতে একমাত্র আনন্দের জন্য ভিন্ন কিছু করার চেষ্টা করছে। আমি রাহুলকে নিচে হলরুমের পিছনে দাঁড়াতে বলে মিমকে নিতে গেলাম উপরে। সিঁড়ি বেয়ে উপরে উঠে পড়লাম, কিন্তু সিসিটিভি ক্যামেরাতে আমি ধরা বললেও সমস্যা নেই, কারণ কন্ট্রোল রুমের দায়িত্বে যারা আছে তাদের থাকা না থাকার সমানই। আমি মিমের দরজায় 2বার টোকা দিলাম। একটু পর মিম বেরিয়ে আসলো। আমি তো ভাবছিলাম তুমি মজা করতেছো। যাই হোক, তুমি ওয়েট করো, আমি রেডি হয়ে আসছি। তুমি তো রেডি আছো, তাহলে আর কি রেডি হবে? আরে আমরা একটা পার্টিতে যাব, আমি নর্মাল ড্রেস পরে গেলে সবাই কি ভাবে? আর তুমি ওরকম পুরান ড্রেস কেন পরছো? ও মোর খোদা, এই মেয়েকে আমি কেমনে বোঝাবো? মিম, আমরা এখন যে জায়গায় যাব সেখানে তুমি ফার্স্ট ক্লাসের কোনো মেয়ে না, বরং একজন সাধারণ ঘরের মেয়ে হিসেবেই যাবে, কারণ সাধারণ মানুষেরাই প্রকৃত আনন্দ উপভোগ করতে পারে। মিম আমার কথা কিছু বলতো কিনা জানি না, তবে তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে সে কনফিউজড। আমি মিমকে সিঁড়ির বদলে লিফটের কাছে নিয়ে গেলাম। আরে তুমি কি করছো? লিফটম্যান তোমাকে দেখলে রিপোর্ট করবে, আর তাছাড়া আমাদের ছবি সিসিটিভি ক্যামেরা ফুটেজে বন্দী হয়ে যাবে। আরে এই হোটেলে সকল স্টাফরা হলো কামচোর, তুমি শুধু দেখে যাও। আমি মিমকে নিয়ে লিফটের ভিতরে চলে গেলাম। সেখানে লিফটম্যান আগে থেকে নাক ডেকে ঘুমাচ্ছিল। আমরা লিফট ব্যবহার করে নিচে নেমে গেলাম। তারপর মিমকে হোটেলের পিছনের দিকটায় নিয়ে গেলাম। সেখানে রাহুল আগে থেকেই উপস্থিত ছিল। রাহুল মিমকে দেখেই চিনে গিয়েছে, কারণ মিম আর নিকের বিয়ের ব্যানার লাস্ট ক্লাস থেকে ফার্স্ট ক্লাসের সব করিডোরে লাগানো হয়েছে। মিম, এ হলো আমার বেস্ট ফ্রেন্ড রাহুল, আর রাহুল এ হলো মিম, যার কথা তোকে বলেছিলাম। আমার বিশ্বাস হচ্ছে না বন্ধু, তুই তো পুরে ফাটিয়ে দিয়েছিস। তোর জন্য আমাদের বস্তিবাসীদের বুক আজ গর্বে অনেক উঁচু হয়ে গেল। রাহুলের এরকম কথায় মিম কিছু বলবই না। তোর কথা শেষ হলে চল, তুইও তো আগে সেখানে যাসনি, তাই দ্রুত চল। আমি, রাহুল আর মিম হোটেলের পিছনে বাগান পেরিয়ে সেই হলরুমে পৌঁছে গেলাম। সেখানে প্রবেশ করার পর রাহুল আর মিম বড় বড় চোখ করে এগিয়ে দিক ওদিক তাকাচ্ছে। আমি এখানে আগেও এসেছি, তাই আমার আশ্চর্য হওয়ার তেমন কিছুই নেই। আগের মতো সব বয়সীরা লোকেরা ডান্স ফ্লোরে নাচছে, কেউ কেউ মদ্যপান করছে, আবার কেউ কেউ মেয়ে পটানোর ধান্দায় আছে। আমি রাহুলের কানে ধীরে ধীরে বললাম, রাহুল, তাহলে ঘুরে ফিরে দেখে না জায়গাটা, আর কাউকে পছন্দ হলে সরাসরি প্রপোজ করে ফেলবি, কারণে দেরি করলেই সর্বনাশ। আমার কথার মানে বুঝতে পেরে রাহুল ভিড়ের ভিতরে চলে গেল। আমি সত্যি এরকম পার্টি জীবনেও দেখিনি। আমি তো আজ পর্যন্ত সেই বোরিং পার্টি অ্যাটেন্ড করে এসেছি। তাহলে চলো আজকে তোমাকে পার্টির আসল মজাটা দেখায়। আমি মেয়ের হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে গেলাম। সেখানে সবাই একে অপরের সাথে নাচছে, আবার কিছু সময় পরপর নিজেদের ইচ্ছে ডান্স পার্টনারও চেঞ্জ করে ফেলছে। আমি মেয়ের সাথে গানের তালে নাচছি। মিম প্রথমে কিছুটা অস্বস্তি বোধ করলেও পরে আমার সাথে তাল মিলিয়ে নাচা শুরু করলো। একটু পর আমরা আমাদের পার্টনার চেঞ্জ করে ফেললাম। মিম নাচা শুরু করলো একজন বৃদ্ধ লোকের সাথে, আর আমি নাচতে থাকি একটা বাচ্চা মেয়ের সাথে, যার বয়স 8 থেকে 10 হবে। অনেকক্ষণ নাচের পর আমরা এবার নিজেদের পার্টনারের কাছে চলে এলাম। আমি মিমকে জিজ্ঞেস করলাম, কেমন লাগছে? দারুণ। আমরা নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেলাম। তারপর দুজনে চেয়ারে বসে পড়লাম। তুমি তো দারুণ নাচো। তুমিও ভালো নাচতে পারো। আমার এই কথা বলার পর দেখি আমার সাথে যে ছোট্ট মেয়ে নেচেছিল সে মুখ ফুলে আমার দিকে তাকিয়ে আছে। আরে না না না, এই পার্টিতে সব থেকে ভালো নাচতে পারে আমার সাথে যে কিউট মেয়ে ছিল সে মেয়েটি। আমার মুখ থেকে প্রশংসা শুনে মেয়েটি আমাকে ভাইয়া বলে জড়িয়ে ধরলো। মিম বুঝতে পারে ব্যাপারটা। মেয়েটি চলে যাওয়ার পর মিম বলে, সত্যি বলতে আজকের পার্টি আমি অনেক এনজয় করেছি। কেন যে আমি এরকম নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করিনি।
আমাদের মনও বড়ই অদ্ভুত জিনিস। তোমার মতো যারা নিষ্পাপ শুধু তাদের মনেই এই কথাটা আসবে। আমাদের কথা বলতে বলতে একজন ওয়েটার 2 গ্লাস ওয়াইন নিয়ে আসলো। মিম এতটা ক্লান্ত হয়ে গেছিল যে সে ওয়াইনকে পানি মনে করে পান করে ফেলে। আরে মিম, এটা তো ওয়াইন। আমার কথা শেষ না হতেই মিম পুরো গ্লাস খালি করে ফেলে। মিমের হাবভাব দেখেই বোঝা যাচ্ছে সে ধীরে ধীরে মাতাল হয়ে যাচ্ছে। মিম, আমার মনে হয় এখন আমাদের ফিরে যাওয়া উচিত। এমনিতেই অনেক রাত হয়ে এসেছে, তার উপর তুমি মাতাল হয়ে যাচ্ছ। আমি মিমের সাথে হাঁটা শুরু করলাম। মিম একটু পর আমার গায়ে হেলে পড়ছে। আমি মিমকে আমার সাথে কাঁধে নিয়ে ভর দিয়ে যাচ্ছি। রাকিব, তুমি এত ভালো কেন? তুমি জানো আজ পর্যন্ত আমি কারোর সাথে এমনভাবে মন খুলে কথা বলিনি। আজ পর্যন্ত আমি কারোর সাথে এমনভাবে মন খুলে সময় কাটাইনি। তুমি আজ পর্যন্ত আমার সব থেকে ভালো বন্ধু। বন্ধু কে হতে চাই? আমি তোমার লাইফ লাইন হতে চাই। মিম আমার কথা শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। হয়তো তার এতটাও নেশা হয়নি। নেশা আমি করেছি, কিন্তু আমার মনে হচ্ছে মাত্র তুমি হয়েছো। আমরা হাঁটতে হাঁটতে মিমের রুমের সামনে চলে আসলাম। রুমের দরজাটা খুলে মিমকে বিছানায় বসালাম। আমি মাতাল হইনি মিম, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি জানি তোমাকে ভালোবাসার আমার কোনো অধিকারই নেই, তবুও আমি তোমাকে ভালোবেসে দেব। হয়তো আমার সারা জীবন ওই ভালোবাসার একতরফায় থেকে যাবে, কিন্তু তাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না। মিম আমার কথা মনোযোগ দিয়ে শুনছে কি না জানিও না, মিম শুধু আমার দিকে তাকিয়ে আছে। তুমি এখন হুঁশে নেই, ঘুমিয়ে পড়ো। আমি মিমের রুম থেকে বেরিয়ে গেলাম। মিম বিছানায় শুয়ে পড়লো। সে চোখটা বন্ধ করে শুধু একটা মুচকে হাসি দিল। এই হাসির মানে একমাত্র সেই হয়তো জানে। সকাল হতেই ম্যানেজার নিকের কাছে চলে গেল। নিক ম্যানেজারকে দেখা মাত্রই জিজ্ঞেস করলো, কি হলো ম্যানেজার সাহেব, আপনি হঠাৎ এত সকালে আমার কাছে? স্যার, আপনার অগোচরে অনেক কিছুই হয়ে যাচ্ছে যা আপনার জানা জরুরি। কি খবর আছে আপনার কাছে যা আমি জানি না? খবরটা আপনার হবু স্ত্রীর ব্যাপারে। মিমের ব্যাপারে কি খবর আছে? ম্যানেজার নিকের কথায় উত্তর না দিয়ে ওস্কুক করতে থাকে। নিক ব্যাপারটা বুঝতে পেরে বলে, চিন্তা করবেন না, খবরটা কাজের হলে আপনার পকেট ভরে যাবে। তাহলে শুনুন, আপনার হবু স্ত্রী সেই লাস্ট ক্লাসের খ্যাত রাকিবের সাথে ঘোরাফেরা করছে। এমনকি তিনি গতকাল মধ্যরাত পর্যন্ত রাকিবের সাথে ছিল। আপনার কাছে কি প্রমাণ আছে? ম্যানেজার তার মোবাইলটা বের করে একটা ফুটেজ দেখায় নিককে। সেই ফুটেজে মিমের সাথে আমার নাচের দৃশ্য দেখা যাচ্ছে। আসলে গতকাল রাতে যখন আমরা হলরুমে গিয়েছিলাম তখন ম্যানেজার আমাদের কিছু নিয়েছিল, আর তখনকার সকল দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেলে। কিন্তু ম্যানেজার আমাদের দেখে দৌড়ে দাঁড়িয়ে থাকায় আমাদের কথাটা শুনতে পায়নি। নিক ফুটেজ দেখে অনেকটা রেগে গেল। সে দ্রুত নিজের রুম থেকে বেরিয়ে হয়ে মিমের রুমে চলে গেল। মিমের রুম খোলা থাকায় সে হুট করে ঢুকে পড়ে। এই সময়ে নিককে রাগান্বিত দেখে মিম ভয় পেয়ে গেল। নিক মিমের সামনে গিয়ে তার হাত দেয়ালে চেপে ধরে। এই কি করছেন? আমি হাতে ব্যথা পাচ্ছি। এখন তো ব্যথা পাবেই, অথচ রাত বিরাতে পরপুরুষের সাথে ঢলাঢলি করতে লজ্জা লাগে না? নিকের কথার মানে মিম বুঝতে পারে। মিম কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ তার মাথায় আমার কথা বলা কথাগুলো এসে পড়ল। আমি তাকে বলেছিলাম সবসময় নির্ভয় থাকতে। আমি মিমকে একসময় নিককে বিয়ে করতে নিষেধ করেছিলাম। আমি যাই করি না কেন তাতে আপনার কি? আমার কি মানে? আমি তোমার হবু স্বামী। স্বামী মাই ফুট। আমার সাথে রাকিবের সম্পর্ক হলো পবিত্র, অন্তত সে আমাকে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করে না। মিমের কথা শুনে নিক মিমের হাত মুক্ত করে ফেলে। তারপর মিমের রুম থেকে চলে যায়। নিক সোজা গিয়ে মিমের বাবা মায়ের কাছে যায়। কি হয়েছে নিক, এত সকালে এখানে? আমি মিমের ব্যাপারে কিছু কথা বলতে চাই। মিমের হাব ভাব আমার ভালো ঠিকছে না। মিম সে লাস্ট ক্লাসের ক্ষেত ছেলে রাকিবের সাথে ঘোরাফেরা করে, তাই আমার মতে মিমের সাথে আমার বিয়ে খুব তাড়াতাড়ি হওয়া উচিত। চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমাদের বিয়ে আর ঠিক 3 দিন পরই হবে। তবে তার আগে তুমি নিজেই সেই খ্যাত ছেলের ব্যবস্থা করো। নিক নিজের মতো করে প্ল্যান করতে থাকে, আর অন্যদিকে আমি ঘুম থেকে উঠে দেখি রাহুল উদাস হয়ে মনে বসে আছে। কি রে, এভাবে দেবদাসের মতো কেন বসে আছিস? তুই ঠিকই বলেছিস দেবদাস। গতকাল রাতে একটা মনের মতন মেয়েকে খুঁজে পেলাম, কিন্তু সেও আমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে গেল। আরে চিন্তা করিস না দোস্ত, তোর জন্য মেয়েরা লাইন লাগিয়ে বসে থাকবে। আমি রাহুলকে সান্ত্বনা দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। ফার্স্ট ক্লাস এরিয়ায় প্রবেশ করবো ঠিক তখনই আমার সামনে নিক চলে আসলো।
কোথায় যাচ্ছিস? তা আপনাকে কেন বলবো? আর আপনি আমার পথকে কেন দাঁড়িয়েছেন? তুই হলি লাস্ট ক্লাসের খেত ছেলে, আর আমি হলাম এই দেশের একজন ইউথ আইকন। তোর সাহস কীভাবে হয় আমার বউয়ের দিকে নজর দেওয়ার? মিস্টার নিক, আপনার কথা ভুল হচ্ছে। মিম আপনার বউ না, হবু বউ। সে এখন আপনার স্ত্রী হয়নি। মিমের সাথে আমার বিয়ে হতে আর মাত্র 3 দিন বাকি। আগে দেখেন বিয়ে হয় নাকি। কে আটকাবে বিয়ে? তুই? যদি বলি হ্যাঁ, আমি আটকাবো। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? ওকে ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আজকেই প্রথম আমি কোনো বস্তির ছেলের সাথে চ্যালেঞ্জ ধরেছি। যদি ব্যাপারটা আমার হবু বউয়ের না হতো, তাহলে তোর মতো খেত ছেলেটা আমার সাথে দেখা করার জন্য মাসের পর মাস অপেক্ষা করে। ও হ্যালো মিস্টার বড়লোকের বিগড়ে যাওয়া ছেলে, আমার কোনো শখ নেই আপনার মতো লোকের সাথে চ্যালেঞ্জ লড়ার। ব্যাপারটা যদি আমার ভালোবাসা না হতো, তাহলে আপনার মতো লোকদের আমি পায়ের তলে রাখি। আর কি বললেন আপনি বউ? আরে যে লোক নিজের হবুয়ের সাথে বেড শেয়ার করে, সেই লোকের মুখে বউ শব্দটা বেমানান লাগে। হাউ ডেয়ার ইউ টু টক উইথ মি লাইক দিস? তুই জানিস না তুই কার সাথে ভাঙ গাড়িয়েছিস? নিজের নাম ভুলে গেলে নিজের মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস কর তোর পরিচয় কি। এখন আমার সামনে থেকে সর, আমার জানেমান আমার জন্য অপেক্ষা করছে। আমি নিককে সাইড কাটিয়ে উপরে চলে গেলাম। মিমের রুমের সামনে গিয়ে মিমকে দেখতে পেলাম না। ছাদে গিয়ে দেখি সেখানে মিম আর তার পুরো পরিবার বসে গল্প করছে, কিন্তু মিমের মন বিষণ্ণ মনে হচ্ছে। আমাকে দেখতে পেয়ে মিমের চোখে মুখে হাসির রেখা ফুটে উঠল, কিন্তু মিমের মায়ের মুখে রাগের ছাপটা ফুটে উঠল। মিসেস জনসন আমাকে কিছু বলার আগে মিস্টার জনসন বলে উঠল, হে ইয়াং ম্যান, জয়েন, আসো আমাদের সাথে বসে আড্ডা দাও। নো স্যার, আমি এখানে ঠিক আছি। আপনারা কথা বলুন নিজেদের মধ্যে, আমি আছি এখানেই। আমার কথা শেষ না হতেই সেখানে হোটেলের ম্যানেজার এসে উপস্থিত হলেন। তিনি আমাকে দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠলেন, তবে সেটা তিনি তার মনেই চেপে ধরলেন। আমি আপনাদের একটা খবর দিতে এসেছিলাম। আমাদের এই হোটেলের মালিক মিস্টার জ্যাক আগামী পরশু এই হোটেলে উপস্থিত হবেন। তিনি অসুস্থ থাকা সত্ত্বেও আপনাদের অনুরোধে তিনি উপস্থিত হবেন। এটা তো অনেক ভালো খবর। তিনি আসলে আমার দ্বিতীয় মেয়ের সাথে তার নাতির বিয়ের কথাও ঠিক করে ফেলবো। আগে তো দেখো তার নাতি তোমার নাতির পছন্দ হয় কিনা। কেন পছন্দ হবে না? আমার মেয়ে রূপে গুণে ভর্তি। মিস্টার জ্যাকের নাতি তার সাথে আসবে কিনা জানি না, কারণ আজ পর্যন্ত আমিও তাকে দেখিনি। তিনি সবসময় তার নাতিকে সবার আড়ালে লুকিয়ে রেখেছেন। তার শত্রুরও তো অভাব নেই বলছি কি। তবে তিনি জানিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যেই তার নাতিকে তার সব ব্যবসা বুঝিয়ে দেবেন। এটা তো আরো ভালো খবর। তারা কথা বলছে, এই সুযোগে আমি সরে গিয়ে মিমকে ইশারায় বাগানের পিছনের দিকটা আসতে বললাম। মিম প্রথমে মানা করলেও পরে এসে পড়ে। কি হলো, এইভাবে কেন ডাকলে? গতকালের পার্টি কেমন লেগেছে? অনেক আনন্দ করেছি, তবে নিক কিভাবে যেন সব জেনে গিয়েছে। হ্যাঁ, সে আমাকেও হুমকি দিয়েছে তোমার থেকে দূরে থাকতে। নিক অনেক ডেঞ্জারাস। আমার মতে তুমি আমার থেকে দূরে থাকলে ভালো থাকবে। তোমার থেকে দূরে থেকে আমি কখনো ভালো থাকবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার কথা শুনে মিম বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। তোমার মাথা ঠিক আছে তো? কি বলতেছো এসব? মিম, আমি তোমাকে গতকাল রাতে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি। তুমি অতটা নেশা করনি যে আমার কথা মনে রাখতে পারোনি। তুমি একমাত্র আমার ফিলিংস বুঝতে পারো। এসব বলে কোনো লাভ নাই রাকিব। তোমার সাথে এই সময় কাটাতে আমার ভালো লাগে, কিন্তু ভালোবাসা অনেক দূরে। আমি তোমাকে নিজের জীবনের সব থেকে ভালো বন্ধু মনে করি। কিন্তু আমি তো বন্ধুত্ব চাই না, আমি তো আরো অনেক কিছু চাই। এ আর সম্ভব নয়। এই বলে মিম সেখান থেকে চলে গেল। আমি পিছন থেকে চিৎকার দিয়ে বললাম, তুমি যাই বলো না কেন, আমি জানি তোমার মনে শুধু আমি আছি। আমি আজ রাত 9টায় ছাদে আসবো। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি আসবে, আর যদি না আসো তাহলে আমার চেহারা কোনোদিন তুমি দেখতে পারবে না। আমার কথা মিম না শোনা ভান করে চলে গেল। কতদিন আমাকে এড়িয়ে চলে যাবে? একদিন না একদিন তোমাকে আমার কাছে আসতেই হবে। কথাগুলো মনের মধ্যে বলেই আমি ছাদ থেকে নিচে আসলাম। মিম নিজের রুমেই চলে গেল। আমি করিডোর ধরে নিচে সোজা আমার রুমে চলে গেলাম। রাত 9:05। আমি ছাদে এসেছি আরও আগে, কিন্তু মিমের কোনো পাত্তাই নেই। আকাশে মেঘ জমেছে, মনে হচ্ছে একটু পর আকাশ ছিঁড়ে বৃষ্টির ধারা নামবে। দেখতে দেখতে আরও 10 মিনিট পার হয়ে গেল। সাথে সাথে আকাশ বেয়ে বৃষ্টি নামা শুরু হলো। আমার মনে হচ্ছে মিম আর আসবেই না, হয়তো সে আমাকে শুধু একজন ভালো বন্ধু হিসেবেই দেখতো।
আমার আজ খুব কষ্ট হচ্ছে। আমি চাঁদের দেয়াল ঘেঁষে আকাশের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বললাম, হে বৃষ্টির পানি, আমার উপর না বর্ষে মিমের উপর বর্ষণ হও। তাকে গিয়ে বলো আমি যে তাকে অনেক ভালোবাসি, তাকে ছেড়ে আমি বাঁচবো না। তাকে কি বোঝা যে সেও আমাকে ছেড়ে বাঁচবে না। আমার কথাগুলো বলার সময় আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। হয়তো আজ আকাশেও আমার সাথে কাঁদছে। হঠাৎ আমি আমার কাঁধে কারো হাতে ছোঁয়া পেলাম। পিছনে ঘুরে দেখি মিম দাঁড়িয়ে আছে। তার চোখে স্পষ্ট পানি, তবে এটা বৃষ্টি পানি নাকি কান্নার পানি তা বোঝাই মুশকিল। তুমি কাঁদছিলে? আমি হাত দিয়ে চোখ মুছে বললাম, আমি কেন কাঁদবো? আর কার জন্যই বা কাঁদবো? তুমি এখানে কেন এসেছ? বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে, তাই রুমে চলে যাও। তুমি আমাকে এত ভালোবাসো? আমি মাথা নেড়ে হ্যাবুদক সম্মতি জানালাম। জানো রাকিব, আমি না প্রায়ই স্বপ্নে দেখি যে আমার জন্য একটা রাজকুমার অপেক্ষা করতেছে, যে আমাকে সব কিছু উপেক্ষা করে তার সাথে করে নিয়ে যাবে। তবে আমার স্বপ্নের রাজকুমারটা মনের দিক দিয়ে রাজকুমার হবে, কিন্তু পরিস্থিতিও আজ আমাদের সাথে খেলা করতেছে। পরশু আমার বিয়ে। তুমি চাইলে আমরা পালিয়ে যেতে পারি। এ হয় না রাকিব, আমি আমার বাবাকে অনেক শ্রদ্ধা করি। আমি পালিয়ে গেলে তার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমার মতে তুমি এখান থেকে চলে যাও। তুমি সামনে থাকলে আমিও কষ্ট পাবো, আর তুমিও কষ্ট পাবে। কথাটা বলে মিম চলে যেতে লাগলো, কিন্তু আমি মিমের হাত ধরে টেনে আমার বুকের সাথে মিশে ফেললাম। মিম আমার কাছে থেকে ছুটাতে চাইলেও আমি মিমকে চেপে ধরে রেখেছি। রাকিব, কি করছো? ছাড়ো আমাকে। তুমি আমাকে একবার বলো যে আমাকে ভালোবাসো, তারপর আমি তোমার বিয়ে ভাঙতে সাহায্য করব। মিম আমার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে মেনে নিলেও আমার পরিবার কি মেনে নিবে? কে কি বলবে বা কে কি মানবে তা আমি জানি না, শুধু তুমি বলো তুমি কি আমাকে ভালোবাসো। মিম কিছু না বলে মাথা নেড়ে হ্যাবোধক সম্মতি দিল। মিম লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আমি আকাশের দিকে তাকালাম। এখনো আকাশ আমাদের সাথে রোমান্টিক। আমি মিমকে জড়িয়ে ধরলাম, মিমও আমাকে জড়িয়ে ধরেছে। আমি মিমকে ছেড়ে দিয়ে আমার ঠোঁটজোড়া দিয়ে মিমের ঠোঁটজোড়া আবদ্ধ করে ফেললাম। মিমও আমার সাথে তাল মিলাচ্ছে। আজ মিমের ঠোঁটের নেশায় পড়ে গেলাম। মিমকে ছাড়তে মন চাচ্ছে না। প্রায় 10 মিনিট পর মিমকে ছেড়ে দিলাম। মিম আমার দিকে কেমন একটা চাহনিতে তাকিয়ে আছে। আমি মিমকে কোলে তুলে নিলাম। তারপর ছাদ থেকে নেমে করিডোর ধরে এগোতে থাকি। একটু পর মিমের রুমের সামনে এসে পৌঁছে গেলাম। দরজা খুলে মিমকে বিছানায় শুয়ে দিলাম। আমি মিমকে বিছানায় রেখে চলে যাব এমন সময় মিম আমাকে টান দিয়ে তার উপরে ফেলে দেয়। তারপর জোরপূর্বক আবার তার ঠোঁটে আমার ঠোঁট চুষতে থাকে। মিমের মতলব ভালো ঠেকছে না, তাই মিমকে ছেড়ে দিলাম। এত রোমান্টিক ভালো না বিয়ের আগে। বিয়ে পর্যন্ত অপেক্ষা করো, তোমার পুরো ড্রেস ভিজে গেছে, তাই চেঞ্জ করে ফেলো, না হলে ঠান্ডা লেগে যাবে। আমি চলে যেতে লাগলাম। এমন সময় মিম আমার সামনে এসে পড়লো। আমার পথ কেন আটকালে? তুমিই না বললে ড্রেস চেঞ্জ করে নিতে? এই বলে মিম নিজের ড্রেস খুলতে থাকে। আমি পিছনে ঘুরে দাঁড়ালাম। মিম তার পুরো ড্রেস খুলে নগ্ন হয়ে যায়। তারপর আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। আমি নিজেকে সংযত রাখার চেষ্টা করছি। মিম আমাকে সিরিয়াস করতে যাচ্ছে। মিম প্লিজ থামো, না হলে আমি নিজেকে আটকাতে পারবো না। আমি মিমের গায়ে কাপড় দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। মিম একটা প্রশান্তির হাসি দিয়ে নিজেকে নিচের জামা পরে নিল। মিম টাওয়ালটা দিয়ে নিজের চুল মুছছে। তখনই তার রুমের দরজায় কেউ নক করে। মিম বুঝলো আমি এসেছি। হয়তো আমি তাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছি না। মিম দরজা খুলে আশেপাশে দেখে, যাকে দেখে সে কখনো আশা করেনি এই সময়ে। আর মাত্র 2 দিন সময় আছে মিমের বিয়ে আটকানোর। এই 2 দিনে কিছু না কিছু করতে না পারলে হয়তো মিম আমার থেকে অনেকটা দূরে চলে যাবে। এখন থেকেই পুরো হোটেল সাজানো শুরু হয়ে গেছে। 10 তলা সম্পন্ন এই হোটেলের প্রথম তলা থেকে ছাদ পর্যন্ত সব কিছু সাজানোর কাজ শুরু হয়ে গেছে। আমি আর রাহুল সকালের নাস্তা খেয়ে নিচতলায় হলরুমে বসে আছি। এখানে বসেই জানতে পারলাম নিচতলার বাগানের পাশে একটা বিশাল ও বিলাসবহুল গির্জায় মিমের বিয়ে হবে। আসলে মিস্টার জ্যাক সব ধর্মকেই শ্রদ্ধা করে, তাই তিনি তার হোটেলে সব ধর্মের প্রার্থনালয় গড়ে তুলেছেন। মিস্টার জ্যাক নিজেও মুসলমান, তবে এই দেশে থাকতে থাকতে তার নামেও পরিবর্তন চলে আসে। মিম মুসলমান হওয়া সত্ত্বেও তাকে খ্রিস্টান পদ্ধতিতে বিয়ে করতে হবে, কারণ নিক খ্রিস্টান আর নিকের কথা মতো সবাই চলছে। আজকে থেকে পুরো হোটেল সাজানো হচ্ছে, তার আরও একটা কারণ আছে।
আর তা হলো আজকে এই হোটেলে বহুদিনের পর এই হোটেলের মালিক মিস্টার জ্যাক আসবে। তিনি নাকি অনেক দিনের অসুস্থতা কাটিয়ে গতকাল সুস্থ হয়েছেন, তাই তার সুস্থতা উপলক্ষে এই হোটেলের ছাদে একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে। তবে রাহুলের মতে বড়লোকদের ছোটোখাটো অনুষ্ঠান আমাদের মতো বস্তির ছেলেদের জন্য অনেক বড় অনুষ্ঠান। রাহুলের কথা ফেলে দেওয়ার মতো না। শুনেছিস বন্ধু, মিস্টার জ্যাক নাকি আজকে আসবেন বলে আজ সবাই অনেক খুশি। ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাস সবাই অনেক খুশি, কারণ তিনি কাউকে গরিব বলে অবহেলিত করতেন না। এমনকি আজকে যে পার্টি হবে সেখানে লাস্ট ক্লাস থেকে ফার্স্ট ক্লাসের সব লোকেরা আসতে পারবেন। তাহলে এটা তো অনেক ভালো খবর। আজকে তুইও আমার সাথে সে পার্টিতে যেতে পারবি। হ্যাঁ রে, আজকে আমিও এনজয় করতে পারবো বড়লোকদের পার্টি। হয়তো আমার সাথে তুই কোনো বড়লোক মেয়েকে পেয়ে যাবি। ধুরু, তুইও দেখি আমার সাথে মজা লস। আচ্ছা তুই আমাকে এটা বল আগে, তুই কিভাবে মিম ভাবিকে বিয়ে করবি? কারণ পরশু দিনই মিম ভাবির সাথে ওই বদমাস নিকের বিয়ে হতে চলেছে। আমিও তাই ভাবছিলাম বন্ধু, দেখি মিমের সাথে কথা বলে কোনো পথ খুঁজে বের করতে পারি কিনা। এমন সময় দেখলাম মিম তার বাবা মায়ের সাথে কথা যাচ্ছে। আমি মিমকে ইশারায় আমাদের কাছে আসতে বললাম, কিন্তু সে আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল। আরে দোস্ত, দুঃখ পাবি না, মিম ভাবি তার বাবা মায়ের সাথে আছে, তাই সে কিভাবে আসবে এখানে? তুইও ওনার পরিস্থিতি একবার বোঝার চেষ্টা কর। আমিও রাহুলের কথায় একমত হলাম। একটু পর দেখি সবাই বাইরের দিকে ছুটছে। নিক, ম্যানেজার সহ হোটেলের সবাই বাইরের দিকে ছুটছে। দোস্ত, বাইরে কি হচ্ছে? যাই না, চল গিয়ে দেখি। আমি আর রাহুল বাইরে গেলাম। সেখানে গিয়ে দেখি হোটেলের সদর দরজার সামনে ফার্স্ট ক্লাস ও লাস্ট ক্লাসের লোকেরা দুই পাশে বিভক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমরাও লাস্ট ক্লাসের লাইনে দাঁড়ালাম। আমার সামনে অপর পাশে মিম ও তার পরিবার দাঁড়িয়ে আছে। মিম আমাকে দেখে মাথা নিচু করে ফেলল। হয়তো গতকাল রাতের কথা ভেবে সে পাপবোধ করছে। একটু পর হোটেলের সামনে একটা রোলস রয়েলস গাড়ি এসে থামলো। এই গাড়িতে সাধারণত বিলিয়নিয়াররাই চড়ে, কারণ বাংলাদেশে এই গাড়ির দাম 5 কোটি টাকার উপরে। তবে এই গাড়ি বাংলাদেশের রাস্তার জন্য না, তাই এই গাড়ি বাংলাদেশে আনতে হলে গাড়ির মালিককে আলাদা 10 কোটি টাকা খরচ করতে হবে। তাই আমার মতে এটা বিলিয়নিয়ারদের গাড়ি। গাড়ি থেকে একজন 60 বছরের বয়স্ক লোক নামলো। ওনাকে দেখেই বুঝে গেলাম ইনি মিস্টার জ্যাক। ইনার বয়স হওয়ায় তিনি এতদিন অসুস্থ ছিলেন, তবে এখন তিনি সুস্থ। তবে কতদিন সুস্থ থাকবেন তাও জানা। হোটেলের ম্যানেজার মিস্টার জ্যাকের সামনে গিয়ে ওনাকে ফুল দিয়ে সুস্থতার কামনা শুভেচ্ছা জানালেন। তারপর মিস্টার জনসন ও নিকো ওনাকে উইশ করলেন। তিনি লাস্ট ক্লাস অর্থাৎ আমাদের দিকে ঘুরে হাসি মুখে হাতটা নাড়িয়ে সবাইকে নিজের মুখে সুস্থতার কথা জানিয়ে দিলেন। অতঃপর তিনি হোটেলের ভিতরে চলে গেলেন। উনি নাকি আগামী 3-4 দিন এই হোটেলেই থাকবেন, তাই ওনার জন্য 10ম তলায় স্পেশাল রুম তৈরি করা হয়েছে। সন্ধ্যা হতেই পার্টির রেশ নেমে গেল। গরিব থেকে বড়লোক সবাই আনন্দ করছে ছাদে, আর আমরা এখনো রুমে বসে আছি। কি রে দোস্ত, আর কতক্ষণ পার্টি শুরু হয়ে গেছে, আর তুই এখনো মেয়েদের মতো সাজগুজি করতে দেরি করছিস? আরে দোস্ত, এত খেপছিস কেন? আমি আজ প্রথম বড়লোকদের পার্টিতে যাব, তাই সেখানে গিয়ে যদি কোনো রূপসী মেয়েকে পটাতে পারি তাহলে আমার কপাল খুলে যাবে মনে কর। আর তাই একটু বড়লোকদের মতো সাজগোজ করছে। এই দেখ, একটা স্যুটবুট ভাড়া করেছে আজকে রাতের জন্য। তোকে দেখতে পুরোই রাজকুমার মনে হচ্ছে। এখন দ্রুত চল, না হলে পরে অনেক দেরি হয়ে যাবে। আমি আর রাহুল লিফটের মাধ্যমে ছাদে চলে গেলাম। আজকে মিস্টার জ্যাক থাকায় লিফটের যে কেউই ব্যবহার করতে পারবে। ছাদে আজকে অনেক মানুষ হয়েছে। পুরো ছাদ জুড়ে শুধু মানুষ আর মানুষ। পুরো হোটেলে মানুষ এই ছাদে। কেউ না দেখে বিশ্বাসই করতে পারবে না যে এই ছাদ এত বড়। আমার চোখ শুধু মিমকে খুঁজছে। একটু খুঁজতেই মিমকে পেয়ে গেলাম। মিমকে দেখতে আজ আরও রূপসী মনে হচ্ছে। মিম একা দাঁড়িয়ে আছে, এটাই সুযোগ। রাহুল মেয়ে পড়াতে ব্যস্ত। আমি মিমের কাছে যেতে মিম আমাকে ইগনোর করে তার বাবা মায়ের কাছে চলে গেল। কি হলো ব্যাপারটা? মিম আমাকে এইভাবে অ্যাভয়েড কেন করছে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। মিমের সাথে কথা বলে ব্যাপারটা জানতে হবে। আমি মনে মনে কথাগুলো বললাম। আশপাশের চোখ বোলাতেই নিককে দেখলাম। সে আমাকে দেখে একটা পৈশাচিক হাসি দিল। একটু পর মিস্টার জ্যাক আসলো। মিম ও নিকের পরিবার সহ ম্যানেজার মিস্টার জ্যাকের কাছে গেল। তারা কিছু নিয়ে কথা বলছে। আমি কারো কথা হাড়ি পেতে শুনি না, তবে তাদের কথা শোনার জন্য আমি অনেক আগ্রহী। তাই ভিড়ের সাথে মিশে গিয়ে তাদের কথা শুনতে লাগলাম। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমার বড় মেয়ের বিয়েতে আসার জন্য। আপনার মতো এত বড় বিজনেসম্যান সব ব্যস্ততা কাটিয়ে আমার মেয়ের বিয়েতে এসেছেন, এটাই আমাদের কাছে অনেক। আমি এতদিন অসুস্থ ছিলাম জানেন ওই
তাই সুস্থ হতে এই হোটেলে চলে এলাম। আসলে এই হোটেল শুধু আমার ব্যবসা না, বরং অনেক কিছু। আমার পুরো পরিবারের স্মৃতি জুড়ে আছে এই হোটেলে। মিসেস জনসন রিমিকে দেখিয়ে মিস্টার জ্যাককে বললেন, এ হলো আমাদের ছোট মেয়ে রিমি। অনেক ভালো সংস্কার নিয়ে বড় করেছি, কখনো কাউকে অসম্মান করে না। আচ্ছা, আপনার নাতিকে তো কোথাও দেখতে পাচ্ছি না, সে কি আসেনি আপনার সাথে? আসলে সে আপনার বড় মেয়ের বিয়ের দিন সকালে আসবে। সে তো হবে আমার উত্তরাধিকারী, তাই তাকে সব ব্যবসা বুঝে নিতে হবে। এর জন্য সে সবার চক্ষু আড়ালে রয়েছে। এটা তো অনেক ভালো খবর। আপনার নাতি ব্যবসায়ে আরও মনোযোগী হতে পারবে যদি সে কোনো গুণবতী ও রূপবতী মেয়েকেই বিয়ে করে। তাহলে সে তার বউ বাচ্চার জন্য আরও উন্নতি লাভ করতে থাকবে। আপনি ঠিকই বলছেন। আমার নাতি আসার পর আমি তাকে বলবো এই বিষয়ে। আপনি আবার কষ্ট করে এরকম লক্ষ্মীবতী মেয়েকে কেন খুঁজবেন? আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার ছোট মেয়ে রিমিকেই আপনার বাড়ির বউ বানাতে পারেন। আপনাদের দুটো মেয়ে অনেক সুন্দর ও গুণবতী, তবে আমার নাতি যাকে পছন্দ করবে আমি তার সাথে আমার নাতির বিয়ে দেবো। এসব বিষয় নিয়ে না হয় পরে কথা বলা যাবে, এখন সবাই একটা পার্টির এনজয় করুন। মিস্টার জনসন তার ওয়াইফকে চুপ থাকতে বলছেন ইশারায়, কিন্তু তিনি চুপ হচ্ছেনই না। সবাই যার যার মতো পার্টি এনজয় করতে থাকে। একটু পর মিস্টার জ্যাক নিজের রুমে চলে গেলেন, কারণ তিনি রাত জাগলে আবার অসুস্থ হয়ে পড়বেন। আমি ভিড়ের মধ্যে মিমের হাতটা ধরে টেনে মিমকে নিজের কাছে নিয়ে আসলাম। আমাকে কেন ইগনোর করছো মিম? আমি কোথায় ইগনোর করছি? সায়ান, আমাকে কেউ দেখে ফেলে ঝামেলা হবে। তুমি আমাকে আপনি করে কেন বলছো? আর আজকে সারাদিন তুমি আমাকে দেখেও না দেখার ভ্যান করে চলেছ। তোমার হয়েছেটা কি? আমি অপরিচিতদের আপনি করেই সম্বোধন করি, আর আমি আপনাকে কেনই বা দেখি না দেখার ভান করব? এখন আমাকে যেতে দিন, না হলে আমি বিশৃঙ্খলা সৃষ্টি করব। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? জিমি গতকাল রাতে আমার ভালোবাসা গ্রহণ করে আমার সাথে মিলন করার জন্য তৈরি ছিল, আর আজ সেই মেয়ে আমাকে চিনতে পারছে না। আমি আপনাকে এত কৈফিয়ত দিতে পারবো না। আমি মিমের হাতটা আরো জোরে টেনে আমার সাথে মিশিয়ে ফেললাম। মিম আমাকে ধাক্কা দিয়ে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় দেয়। তারপরে আমাদের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি কখনো কল্পনা করতে পারছি না যে মিম আমাকে থাপ্পড় দিতে পারবে। অজান্তেই আমার চোখ থেকে দু ফোঁটা অশ্রুজল গড়িয়ে পড়ল। মিম অনেকের পরিবার মিমের কাছে আসলো। রাহুলও থাপ্পড়ের আওয়াজটা শুনে আমার কাছে আসলো। তোর মতো বস্তির খাদ্যের সাহস কিভাবে হয় আমাকে টাচ করার? তোকে অনেক পাত্তা দিয়েছি, তাই তুই এখন ভুলে গেছিস যে তুই একটা স্লাম ডগ। মিমের কথাগুলো শুনে আমার মরে যেতে ইচ্ছে করছে। মিমের থাপ্পড়ে থেকে তার কথাগুলো আমাকে আরো বেশি আঘাত করেছে। মিম, কি হয়েছে? এই ক্ষেত তোমার সাথে কি করেছে? আমাদের সবাইকে বলো। মিম কাঁদতে কাঁদতে নিককে জড়িয়ে ধরলো, তারপর বলতে থাকে, এই খ্যাত বিয়ের সুযোগ নিয়ে আমাকে জোর জবরদস্তি নিজের কাছে টেনে নিয়ে আসে, তারপর আমাকে টাচ করার চেষ্টা করে। ও বলে তার সাথে বেড শেয়ার করতে। মিমের একের পর এক কথা শুনে আমার মনে হচ্ছে আমি কোন মেয়েকে ভালোবাসলাম। এ কি সেই মিম যার মন ছিল ফুলের মতো পবিত্র, যার মধ্যে ছিল না কোনো প্যাচ, যে ধনী গরিব সবাইকে ভালোবাসতে জানে। নিক মিমকে নিজের থেকে ছাড়িয়ে আমাকে এক নাগারে মারতে থাকে। আমি শুধু মিমের দিকে তাকিয়ে আছি। মিমের মুখের রিয়াকশন চেঞ্জ হতে না হতেই সে ছাদ থেকে চলে গেল। আমি আগেই বলেছিলাম এইরকম খ্যাতদের নিয়ে বেশি মাতামাতি করা ভালো না। এরা এক সময় না এক সময় ঠিকই এদের আসল রূপ দেখিয়ে দেয়। আমি তো ভাবতেও পারছি না যে রাকিব এরকম কিছু করতে পারবে। আমি রাকিবকে অন্যদের মতো ভাবিনি। খবরদার আমার বন্ধু সম্পর্কে আবল তাবল কিছু বলবেন না। আর আপনি আমার বন্ধুকে প্লিজ ছেড়ে দিন। আমরা এই হোটেল থেকে চলে যাব, আর কোনোদিন এই হোটেলে আর আপনার হবু স্ত্রীর আশেপাশে ঘেঁষব না। নিক আমাকে মেরে মেরে রক্তাক্ত করে ফেলেছে, তবু আমি কিছুই বলছি না। আমি এখনো শকটে আছি যে মিম আমার সাথে এরকম করতে পারলো। নিকের কোনো আঘাত আমাকে কাবু করতেই পারছে না। আঘাত আমাকে কাবু করতে পারছেই না, আর পারবেই বা কীভাবে? কারণ দৈহিক আঘাতের থেকে মনের আঘাত অনেকটা গুরুতর। নিক আমাকে মারতে মারতে একসময় কিছু একটা দিয়ে আমার মাথায় আঘাত করে, আর আমি মাটিতে লুটিয়ে পড়ি। নিক স্যার, প্লিজ এবার থামুন। আর মারলে মরে যাবে। আপনি এবার শান্ত হন। এদের মতো খ্যাতদের যা করা উচিত আমি তাই করব। রাহুল আমাকে কাঁধে ভর দিয়ে নিয়ে গেল আমাদের রুমের সামনে। এমন সময় রাহুলের মাথায় পিছন দিয়ে কেউ আঘাত করলো, আর সেও লুটিয়ে পড়লো আমার সাথে। আমার জ্ঞান ফিরতে নিজেকে বাধা অবস্থায় পেলাম। একটা অন্ধকার রুমে
কাঠের চেয়ারের সাথে বাঁধা অবস্থায় নিজেকে দেখতে পাচ্ছি। পাশেই রাহুলকেও একই অবস্থায় দেখতে পাচ্ছি, তবে সে এখনও সেন্সলেস হয়ে আছে। আমি রাহুলকে বারবার তার নাম ধরে ডাকছি, কিন্তু তার কোনো সাড়াই পাচ্ছি না। আমি রুমে আর কাউকে দেখতে পেলাম না। আমি চেয়ারের বাঁধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি। দড়িটা একটু ঢিলে করে বাঁধা হয়েছে, হয়তো তাড়াহুড়ায় আমাকে বাঁধার সময় দড়িটা ঢিল করে বেঁধেছে। একটু নাড়াচাড়া করতেই বাঁধন থেকে মুক্ত হয়ে যাব। হঠাৎ রুমের দরজা দিয়ে কিছু মানুষ ঢুকলো। তাদের মধ্যে সবার সামনে থাকা মানুষকে দেখেই চিনে ফেললাম আমি। এই হলো দ্য রয়্যাল প্যালেস হোটেলের ম্যানেজার। তার মানে সেই আমাদের এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে। আপনি তাহলে আমাদের কিডন্যাপ করেছেন? তবে আমার বন্ধুকে কেন নিয়ে আসলেন? তোর বন্ধু তো আমাদের রাস্তায় এসে পড়েছিল, তাই তোকেও বাধ্য হয়ে নিতে আসতে হলো। আর বাকি রইল কিডন্যাপারের কথা। আমরা তোকে এখানে কিডন্যাপ করে এনেছি খুন করার জন্য। কিন্তু কেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি? তুই আমাদের না, বরং নিক্সারের ক্ষতি করেছিস। সেই আমাকে তোকে মারার দায়িত্ব দিয়েছে। আগামীকাল নিক্সার ও মিম ম্যাডামের বিয়ে, তাই সে কোনো রিস্ক নিতে চায় না। তোদের সব প্ল্যান ভেস্তে যাবে, কারণ আমি এত সহজে মরার পাত্র না। চিৎকার দিয়ে কথাটা বললাম। একটু নড়িচড় উঠতেই আমার হাতের বাঁধন খুলে দিল। আমি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লাম। আমাকে মুক্ত অবস্থায় দেখে ম্যানেজার ঘাবড়ে গেল। ম্যানেজার তার পিছনে থাকা লোকগুলোকে আমাকে মারার হুকুম দিল। তবে এরা তো আর এটা জানে না যে এদের মতো কতজনকে আমি একাই ঘায়ল করতে পারি। ব্যাস শুরু হয়ে গেল ফাইট। এরা প্রত্যেকেই প্রফেশনাল ফাইটার, তবে আমিও কম কিসের। আমিও আন্ডারওয়ার্ল্ড ফাইটের চ্যাম্পিয়ন। একের পর এক সবাইকে ধরাশায়ী করে ফেললাম। তবে আচমকা কেউ আমাকে পিঠে অনেক জোরে লাথি মারলো, আর আমি ছিটকে গিয়ে রুমে গিয়ে টেবিলের উপরে পড়লাম। পিঠে প্রচণ্ড ব্যথাও পেয়েছি। এমনিতে নিকের আঘাতের ফলে শরীরে অনেকটাই অবশ হয়ে, তার উপর এই ফাইট। আর পারলাম না, চোখে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। নিক নিজের রুমে বসে মদ্যপান করছিল। এমন সময় ম্যানেজার হাবাতে হাবাতে নিকের রুমে চলে গেল। কি হলো ম্যানেজার সাহেব, এভাবে হাঁপাচ্ছেন কেন? স্যার, আপনার কাজ হয়ে গেছে। রাকিবকে শেষ করে দিয়েছি। সাবাস, আপনি আপনার প্রাপ্য অর্থ পেয়ে যাবেন। এখন আমার আর মিমের মাঝে তৃতীয় কেউ আসতেই পারবে না। না, নিক ও ম্যানেজার দরজার দিকে তাকিয়ে দেখে মিম দাঁড়িয়ে আছে সেখানে। নিক ইশারায় ম্যানেজারকে যেতে বলল। ম্যানেজার যাওয়ার পর নিক মিমের কাছে গিয়ে মিমকে রুমে গিয়ে নিয়ে আসলো। কেন এমনটা করলেন? মিমের চোখ বেয়ে অশ্রুর ধারা বইছে। আরে কাঁদছো কেন? আর আমি বা কি করলাম? আমি শুধু আমার তোমার মাঝের কানাটাকে উপড়ে দিলাম। না, আপনি এটা করতে পারেন না। সেদিন আপনি কি বলেছিলেন আপনার মনে নেই? ফ্ল্যাশব্যাক। সেদিন রাতে আমি মিমের রুম থেকে যাওয়ার পর মিম নিজের কাপড় চেঞ্জ করছিল আর তারপর চুল মুছছিল। এমন সময় তার রুমে কেউ নক করে। মিম ভেবেছিল আমি এসেছি। এই ভেবে সে হাসি মুখে দরজাটা খুলে, কিন্তু অপর পাশে নিককে দেখে তার মুখে থেকে হাসির রেখাটা নিমিষেই গায়েব হয়ে যায়। নিক মিমকে ধাক্কা দিয়ে মিমের রুমে প্রবেশ করে ফেলে। এই কি, আপনি এত রাতে আমার রুমে কেন এসেছেন? কেন এসেছি বোঝো না? আমি তোমার হবু স্বামী, তোমার ফিয়ন্সে। আমি না আসলে কে আসবে? ও, সে 2 টাকার খ্যাত ছেলেটা আসবে। তাই একটু আগে তো সেই খ্যাত তোমার রুম থেকে বেরোলো। তোমরা এই আবদ্ধ রুমে কি করেছো আমাকে শিখাতে এসো না। আপনি যা ভাবছেন তা কিছুই হয়নি। শাট আপ, জাস্ট শাট আপ। এখন আমার কথা ভালো করে শুনবে, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কেউ না, তুমি রাকিবের থেকে দূরে দূরে থাকবে। না, আমি দূরে থাকবো না। রাকিবকে আমি অনেক ভালোবাসি, আর আমি তাকে বিয়ে করব। আপনি আমার কথা ভুলে যান। ও, তাহলে তোতা পাখির মুখে বুলি ফুটেছে? ভালো করে আমার কথা শুনে নাও, তোমার বিয়ে আমার সাথেই হবে। না, কখনো না। আমি আগামীকাল ড্যাডকে বলে আমার বিয়ে রাকিবের সাথে করতে বলবো। ড্যাড রাজি হলে হলো, না হলে পালিয়ে যাব। তবুও আপনার মতো অমানুষকে কখনোই বিয়ে করব না। নিক মিমের কথা শুনে তার কোমর থেকে একটা পিস্তলটা বের করে। ভয় পেও না, এই পিস্তলের গুলি রাকিবের জন্য বরাদ্দ করা আছে। তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমি রাকিবকে মেরে ফেলবো। তুমি আমাকে এতদিনে এতটুকুতে চিনেছ যে আমি আমার কাজ হাসিল করার জন্য যা খুশি তাই করতে পারি। নিকের কথায় মিম ভয় পেয়ে গেল। না প্লিজ, আপনি এরকম কিছুই করবেন না। রাকিবের কোনো ক্ষতি আপনি করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। দ্যাটস লাইক এ গুড গার্ল। এখন শোনো, তোমাকে যা যা করতে হবে। ফ্ল্যাশব্যাক শেষ। আমি কোনো কিছুই ভুলিনি। আমি তোমাকে প্রমিস করেছিলাম যে রাকিবের কোনো ক্ষতি করব না। তবে প্রমিস তো ভাঙার জন্যই করা হয়, তাই না? নিক কথাটা বলে জোরে জোরে হাসতে থাকে। আমি আপনাকে ছাড়বো না।
মিম কথাটা বলে নিককে আঘাত করার জন্য এগিয়ে আসে, কিন্তু নিক তাকে আটকে ফেলে। ওহ জানেমান, তোমার হাত পা দেখে একটু বেশি চলে। তবে একটা কথা মনে রেখো, রাকিবের যা অবস্থা করেছে তোমার বাবারও তাই অবস্থা করতে আমার হাত একবারও কাঁপবে না। হ্যাঁ, তাই চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো আমার সাথে বিয়ে করার জন্য শারীরিক ও মানসিকভাবে তৈরি হয়ে নাও। এই বলে নিক মিমকে ছেড়ে দেয়। মিম কাঁদতে কাঁদতে নিকের রুমে থেকে চলে যায়। পরের দিন সকাল হতেই পুরো হোটেলে বিয়ের ধুম লেগে যায়। হোটেলের পার্লার থেকে মিম ও নিককে সাজানো হচ্ছে। সন্ধ্যার পর তাদের বিয়ে সম্পন্ন হয়ে যাবে। মিম নিজে মনের ভিতরেই কাঁদছে। সে আমাকে শেষ বিদায়ও জানাতে পারেনি। সন্ধ্যা হতেই মিম ও নিককে গির্জায় নিয়ে যাওয়া হলো। সেখানে আগে থেকেই নিক ও মিমের পরিবার সহ সবাই ছিল। মিস্টার জ্যাকও সেখানে উপস্থিত ছিলেন। এখানে ফার্স্ট ক্লাসের সবাইকেও দুই পরিবারের আত্মীয়দের ইনভাইট করা হয়েছে। স্যার, আপনার নাতি তো আর আসলো না। তার সাথে আমার কথা হয়েছে, সে পৌঁছে গেছে, এখনই এসে পড়বে। আপনারা বিয়ে পড়ানো শুরু করুন। গির্জার পুরোহিত অর্থাৎ ফাদার বিয়ে পড়ানো শুরু করলেন। ফাদার নিককে জিজ্ঞাসা করলেন, নিক কি মিমকে বিয়ে করার জন্য রাজি? নিক হ্যাঁ বলল। ফাদার একই প্রশ্ন মিমকে জিজ্ঞাসা করলো। মিম কিছু বলবে তার আগেই গির্জার সব লাইট অফ হয়ে গেল। সবাই চমকে গেল, কারণ এই দেশে সচরাচর লোডশেডিং হয় না। পাওয়ার সাপ্লাইতে সমস্যা থাকলেও আইপিএস তো রয়েছেই। হঠাৎ গির্জার দরজা খুলে গেল। সবাই দরজার দিকে তাকিয়ে আছে। মিম অনেক আগ্রহের সাথে সেদিকে তাকিয়ে আছে, কারণ এই দৃশ্যটা তার অনেক পরিচিত। এইরকম দৃশ্য সে আগেও তার স্বপ্নে দেখেছে। হঠাৎ একটা স্পটলাইট দরজার কাছে গিয়ে পড়ল। সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে অপেক্ষা করছে যে এখন কি হতে চলেছে। দরজা দিয়ে একজন যুবক প্রবেশ করলো, যাকে এখানে অনেকেই আগে দেখেছে। তবে আগে তারা বেশভূষা ছিল বস্তির খ্যাতদের মতো, কিন্তু এখন তার বেশভূষা হলো বড়লোকদের মতো। যে কেউ তাকে দেখে বলবে এই যুবক কোনো রাজকুমারী থেকে কম না। মিম নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। তার ভালোবাসার মানুষ আজ তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি প্রবেশ করলাম গির্জায়। সাথে সাথে গির্জার সমস্ত লাইট চালু হয়ে গেল। নিক রাগান্বিত দৃষ্টিতে ম্যানেজার দিকে তাকালো। ম্যানেজাররা ভয়ে থরথর হয়ে কাঁপছে। আসলে গতকাল যখন আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরেও প্রায় সব অংশই আপনারা জানেন, কিন্তু আরও কিছু কাহিনী রয়েছে যা আপনাদের জানানো জরুরি। সো বি প্রিপেয়ার্ড ফর গোয়িং টু ফ্ল্যাশব্যাক এগেন। ফ্ল্যাশব্যাক। আমার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। তখনই আমার মিমের সাথে কাটানো প্রত্যেক মুহূর্ত আমার চোখের সামনে ভেসে উঠল। আমার অচেতন মস্তিষ্ক আমাকে বারবার বলছে আমাকে বেঁচে থাকতে হবে মিমের জন্য। আমি কোনো মতে দাঁড়ালাম। ম্যানেজার আগেই রুম থেকে বের হয়ে গেছে। পুরো রুমে অন্ধকার। যে আমাকে লাথি মেরেছে তার চেহারাটা দেখা যাচ্ছে না। এই রুম থেকে বের হতে হবে। আমার সামনে এখন মাত্র একজন দাঁড়িয়ে আছে। আমি সোজা তার দিকে তেড়ে গেলাম। তারপর তলপেটে একটা ঘুষি দিলাম, আর তাকে কোনো সুযোগ না দিয়েই তার বুকে ফ্লাইং কিক মারলাম। ফলে সে ছিটকে রুমের বাইরে চলে গেল। আমিও দ্রুত রুম থেকে বেরিয়ে পড়লাম। বাইরে খোলা মাঠ, পিছনে তাকিয়ে দেখি খোলা একটা জঙ্গল আর তার সাথে লাগোয়া একটা ঘর। সামনে তাকিয়ে দেখি ম্যানেজার দাঁড়িয়ে আছে। আমার সামনে থাকা ফাইটারটা উঠে দাঁড়ালো। তাকে দেখে আমি অবাক না হয়ে পারলাম না। আরে সেও অবাক না হয়ে পারলো না আমাকে দেখে। আমার সামনে থাকা ফাইটার আর কেউ না, বরং আমার কাছে হেরে যাওয়া ওয়ান্ডার ওয়ার্ল্ডের ফাইটার থানোস। সে আমাকে দেখে রীতিমতো ঘাবড়ে গেল। আগে একবার আমি তাকে অনেক খারাপভাবেই হারিয়েছিলাম। থানোস আমাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল। থানোস পিছনের দিকে ঘুরে এক দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। এ কিভাবে সম্ভব? থানোস, যে কিনা আন্ডারওয়ার্ল্ড ফাইটিং কিং, আজ সে তোর মতো খ্যাতকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল, কিন্তু কেন? আমি কি জিনিস তা এখনো বোঝার আপনার সময় হয়নি। আপনি এখান থেকে বেঁচে ফিরতে চাইলে আপনাকে আমার কথা মতো চলতে হবে। ফ্ল্যাশব্যাক শেষ। নিক আমার দিকে বিস্ময়কর চাহনিতে তাকিয়ে আছে। কেউ কিছু বলবে তার আগে মিস্টার জ্যাক এগিয়ে আসলেন আমার দিকে। তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনারা জানতে চেয়েছিলেন না আমার নাতি কোথায়, কখন আসবে? এই দেখুন, এ হলো আমার একমাত্র নাতি রাকিব হাসান রাজ, যে আমার সকল সম্পত্তি ও ব্যবসার একমাত্র উত্তরাধিকার। মিস্টার জ্যাক অর্থাৎ আমার দাদার কথা শুনে সবার চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। বিশেষ করে তাদের যারা আমাকে নিয়ে এতদিন ঠাট্টা তামাশা করেছে, আমাকে অবহেলা করেছে খ্যাত বলে ইত্যাদি। আমি দাদার কানে ফিসফিস করে কিছু একটা বললাম। তারপর তিনি মুচকি এসে বললেন, সব কিছু তো তোরই, আর আমি তো সব কিছু জানি, যা নিচের কামাল দেখা।
আমি মিমের দিকে এগিয়ে গেলাম। তারপর হাঁটু গেড়ে বসে স্যুটের পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে তার দিকে এগিয়ে দিয়ে বললাম, আমাকে কি অনুমতি দেওয়া যাবে তোমার স্বপ্নের রাজকুমার হওয়ার? আমি কি হতে পারবো তোমার ড্রিম প্রিন্স? কথা দিচ্ছি কখনো কষ্ট দিব না, কথা দিচ্ছি আমার সবটা দিয়ে আগলে রাখবো। যদি রাজি হও তাহলে আমার দেওয়া রিং অ্যাকসেপ্ট করে নাও। মিম কিছু না ভেবে নিকের দেওয়া রিং নিজের আঙুল থেকে খুলে ছুঁড়ে ফেলে দিয়ে আমার দেওয়া রিংটা আঙুলে পরে নেয়। মিসেস জনসন কিছু একটা বলবে কিন্তু মিস্টার জনসন তাকে আটকে দেয়। মিমকে সবার সামনে জড়িয়ে ধরি। এতদিনে যারা আমাদের নিয়ে খারাপ কথা বলছে সবার মুখ আজকে বন্ধ হয়ে গেছে। একটু পর আমারও মিমের ইসলামিক শরীয়ত মেনে বিয়ে হয়ে গেল। নিকও কিছু করতে পারেনি, কারণ সে আমার সামনে অতি নগণ্য। ম্যানেজারও নিককে সব খুলে বলে। যেখানে তানুসের মতো ফাইটারই আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়, তখন কোনো কিলার আমাকে মারার সুপারি নেবেই না, তাই সে হার মেনে নেয়। 3 মাসের মধ্যে আমি ব্যবসায়ের সকল হাল ধরে ফেলি। আমি যে বস্তিতে ছিলাম সেই বস্তিতে সকল বেকারকে আমি চাকরি দিয়েছি। 3 মাস পর নিকেরও বিয়ে হয়ে যায় রিমির সাথে, কারণ রিমি পেটে নিকের বাচ্চা ধরা পড়ে যায়। তাই মানসম্মান বাঁচাতে চুপিয়ে চাপিয়ে বিয়েটা করে ফেলে। আমার আর মিমের বিয়ে হওয়ার পর মিমের বাবাও ভালো হয়ে যায়। তিনি আগের মতো মিমকে ভালোবাসতে শুরু করে। আমি ছাদের উপর দোলনায় বসে আছি, মিম আমার কাঁধে মাথা দিয়ে বসে আছে। জানো রাকিব, আজ আমি অনেক খুশি। আজ তোমার জন্যই আমি আমার লাইফে সব হারানো সুখ ফিরে পেয়েছি। তাই বুঝি? তাহলে এর জন্য আমার কিছু একটা পুরস্কার চাই। তা কি পুরস্কার লাগবে আমার রাজকুমারের? আমার একটা পিচ্চি বাবু চাই। যা দুষ্ট। ওকে দিব, তবে সেটা তো এখন না, রাতে সেই প্রসেসে এগোবো। জানো মিম, আমি কখনো ভাবতে পারিনি যে তোমার মতো একটা জীবনসঙ্গী পাবো। আমি কখনো ভাবতে পারিনি আমার মতো পোড়া কপালে তুমি জুটবে। আমি অনেক ভাগ্যবতী। তুমিই ভেবে দেখো, তুমি ছোটবেলা থেকে বস্তিতে বড় হয়েছো বলেই আজ তুমি মানুষের মতো মানুষ হয়েছো। সত্যি বলতে তুমি আমার লাইফে এসে আমাকে লাকি বানিয়েছো। তুমি কি সারা জীবন আমার সাথে থাকবে? আমি মিমের হাত ধরে বললাম, মৃত্যু পর্যন্ত তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। এভাবে কাটতে থাকে আমাদের সুখী জীবন।